we are live. Let's go. Assalamualaikum everyone. So আজকে আমাদের স্কলারস্কেপের ওয়েবিনারে একজন স্পেশাল গেস্ট আছে আরাফাত আঞ্জুম খান ভাই, যিনি এখন হোয়ার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। সো ভাইয়া আপনি আপনার ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করতে পারেন। Hi everyone. Assalamualaikum. আমার নাম আরাফাত খান. I'm a senior at Howard University. আমি চট্টগ্রামের বহদ্দার এরিয়া থেকে। So I came to US when I was 18. আমি আন্ডারগ্র্যাডের জন্য এখানে আসছিলাম। I got a full tuition scholarship. So হাওয়ার্ডে আমি আসলে অনেক ইউনিভার্সিটিতে করছিলাম অ্যাপ্লাই করার পরে শুধুমাত্র হাওয়ার্ডই আমাকে হচ্ছে ফুল টিউশন স্কলারশিপ দেয়। সো যার কারণে আমার এরপরে হাওয়ার্ড সম্পর্কে আমি অনেক কিছু শুনছি অনেকের কাছ থেকে। মাইনুল ভাইয়া যিনি হাওয়ার্ড থেকে করছে, গ্র্যাজুয়েট করছে, আয়ান রশিদ, সবাইকে অনেক থ্যাঙ্কস। সো ওনাদের রিভিউ পাওয়ার পরে অনেক ধরনের রিসার্চের পরে আমি ভাবি যে হইতেছে না, হাওয়ার্ড ইজ মাই প্লেস। সো তারপরে আসি, সেখান থেকে কয় বছর হয়েছে? 3 বছর 2 মাস। ওয়াট এ রাইড! অনেক কিছু হয়েছে, সবকিছুই হয়েছে। ভালো রুমমেট, খারাপ রুমমেট, একটু হলে হোমলেস হওয়া, সবকিছুই ফার্স্ট টু লাস্ট একদম সবকিছুই হয়েছে। বর্তমানে আমি গোল্ডম্যান স্যাক্সে সাইবার ইঞ্জিনিয়ার ইন্টার্ন হিসেবে আছি। আমার আরো 15 দিন আছে ইন্টার্নশিপের। সো স্যাড টু গো। বাট এছাড়াও আমি গুগল, RSM, McKinsey, কন্ট্রোল রিস্ক, শেভরন, ইসাকা, এরকম আরো বেশ কিছু কোম্পানির সাথে আলহামদুলিল্লাহ অনেক কিছু থ্রুতে যুক্ত ছিলাম। আমি অলসো ফেসবুকের যে গ্রুপটা আছে বাংলাদেশ বিয়ন্ড বর্ডার, সেখানেও গত 3 বছর ধরে যাকে পারি যতটুকু পারি করে আসতেছি, হেল্প করে আসতেছি ফর দেয়ার আন্ডারগ্র্যাড জার্নি। দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ইয়েস ভাই, আমি হচ্ছে আপনাকে ওই বাংলাদেশ বিয়ন্ড বর্ডার থেকে চিনি। এন্ড আপনি অনেক ইন্সপায়ারিং, অনেক মোটিভেটেড, লাইক অলওয়েজ পজিটিভ ভাইব নিয়ে রাখেন। আই নেভার সি ইউ এনি নেগেটিভ অরা বা এরকম কিছু আমি কখনো ফিল করি না। সো আপনার যে হোয়ার্ডে যাওয়ার যে জার্নিটা, হেলিবারি, আই থিংক হেলিবারি বোর্ডিং স্কুল থেকে আপনি হয়তো বিলং করেন। সো থেকে আসলে এই জার্নিটা কেমন ছিল? সো আমার ইউএসএ তে অ্যাপ্লাই এর স্বপ্নটা ছিল অনেক আগ থেকেই। অবভিয়াসলি হলিউডের এসব মুভি টুভি দেখার পরে অনেক একটা ছিল, ফ্যাসিনেশন ছিল হলিউড, আমেরিকা যত। তো আমি অ্যাপ্লাই করা শুরু করছিলাম ক্লাস 8 থেকে। আমি ক্লাস 9 এর বোর্ডিং স্কুলের জন্য অ্যাপ্লাই করছিলাম প্রায় 6টা স্কুলে, বোর্ডিং স্কুলে। তো ওখানের মধ্যে আমি 3টা থেকে রিজেকশন পাই, 2টা থেকে অ্যাকসেপ্টেন্স, একটা থেকে ওয়েট লিস্ট। বাট তখন ইয়াটা আসলে পাওয়া হয় নাই, স্কলারশিপটা আসলে পাওয়া হয় নাই। সো তারপর থেকে আমার ভিতরে একটা ছিল যে আমি ইউএস অ্যাপ্লাই করবো। তারপর আমার মেজো ভাইয়া, ও হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করছিল। ও ক্লার্ক ইউনিভার্সিটিতে ঢুকছিল, চান্স পাইছিল, NYU তে চান্স পাইছিল। বাট he ended up going to Canada. বাট যেহেতু ও রিসার্চ করছে, আমার একটু আইডিয়া ছিল যে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাসে লিখতে হয়, কমন অ্যাপ, দিস দ্যাট এন্ড দ্যাট। তো তারপরে হচ্ছে আমি বিয়ন্ড বর্ডারে যখন জয়েন করি, তারপরে আমি বলি যে ও শুধু তো আমি না, আর অনেকে তো অ্যাপ্লাই করতেছে। ওয়াও! সো আমরা সবাই মিলে একটা বানাই, ফেসবুক মেসেঞ্জার চ্যাট গ্রুপ বানাই, আমি, সামি, তাসিন। ইটস সো ফান। আমরা এটা বানাইছিলাম 5 বছর আগে। সবাই আমরা এখন গ্র্যাজুয়েট হবো। তাসিন অলরেডি গ্র্যাজুয়েটেড, সামি ইন্টার্নশিপ করতেছে, ও হবে, গ্র্যাজুয়েট হবে। সো ইটস বিন ফান। সো আমি যখন স্টার্ট করি, আমার স্টার্টটা হয় যে হচ্ছে ফার্স্টে রিসার্চ করে কোন ধরনের ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব। আমার যে স্ট্যাটিস্টিক্স ওইটা কেমন। সো ফর এক্সাম্পল আমার খুব ইসিএ ছিল, আমার মোস্ট অফ মাই ইসিএ ছিল হচ্ছে যে ডিজাইনিং এর উপরে। আমি গ্রাফিক ডিজাইন করি, আমার নিজের পেজ আছে। জি আলহামদুলিল্লাহ, আমি আই ওয়ার্ক ইন হলিউড এন্ড বলিউড। সো আমি যখন আমার যেহেতু ইসিএটা ওইদিকে স্ট্রং এবং আমার ওইদিকে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, সো আমি মোস্ট অফ দ্য স্কুল চুজ করছি যেখানে গ্রাফিক ডিজাইনিং আছে, ক্লাসেস আছে, মেজর আছে। সো ইউনিভার্সিটি রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট। তোমার মেক শিওর করতে হবে পৃথিবীতে 1000 ইউনিভার্সিটি, এখানে প্রায় 4000 ইউনিভার্সিটি আছে, তুমি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো না। সো এই রিসার্চের পিছনে আমি প্রায় 6 থেকে 8 মাস সময় দেওয়ার পরে আই এন্ডেড আপ চুজিং अराउंड 25 to 30 ইউনিভার্সিটিজ। সো রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। তোমার ইসিএ কেমন, তোমার রিকমেন্ডেশন লেটার কেমন, তারপরে হচ্ছে আমি শুরু করি হচ্ছে আমার বাকি সব জানি, রিকমেন্ডেশন লেটার,
কমন অ্যাপ, আমার কমন অ্যাপ লিখতে আমি প্রায় 3 মাস সময় নিয়েছিলাম, প্রায় 3 মাস। আমি প্রায় 4-5 জন মানুষের থেকে রিভিউ করাই, তারপর হচ্ছে আমার কমন অ্যাপটা আমি করি। তারপরে আই এন্ডেড আপ অ্যাপ্লাইং টু অ্যারাউন্ড 20 to 25 ইউনিভার্সিটিস। অনেকগুলাতে টিকছিলাম, ওয়াবাশ কলেজ, ম্যাকালেস্টার কলেজ, তারপরে কয়েকটা স্টেট ইউনিভার্সিটি। বাট আমার আশা আসলে হইতো না, কারণ none of the universities match my need, so I gave up eventually. মানে আমার যতবারই আমি আমার ওই এডমিশন জার্নিটার দিকে ফিরে তাকাই, ততবারই আমার আল্লাহর প্রতি একটা আসলে আলাদা একটা চলে আসে, কারণ উইদাউট হিম ইজ নট পসিবল এট অল। আমার হইতোই না, আমি ছেড়েই দিছিলাম একদম। আমি ডিসেম্বরে ভাবছিলাম যে দিস ইজ ইট, কেউ আমার নিড মিট করে নাই। হাওয়ার্ড থেকে যে স্কলারশিপটা আমি পাইছিলাম ওটা ছিল 3500, অথচ আমার লাগতো প্রায় 12,000, আমাকে দিছে মাত্র 3,500, তো হবে কেমনে? তাই গেভ আপ। তারপর হঠাৎ করে একজনের সাথে আমার ফেসবুকে চ্যাট হইতেছিল, ও আমাকে বলে যে তোমার স্কলারশিপ আসছে কত? আমি বলি যে 3,500। ও আমাকে বলে যে আমার তো আসছে 12,500। আমি বলি যে কি? হাওয়ার্ডে সেম। বলে যে কি? ও বলে যে আমি তো যাদেরকে চিনি যারা হাওয়ার্ডে টিকছে সবাই দিচ্ছে 12,500। আমি বলি কি বলো? তাড়াতাড়ি মেল দাও তুমি। আমি তাড়াতাড়ি মেল দিলাম ডিসেম্বরে। তারপরে আমি দেখি পরের দিন আমি রিপ্লাই পাই, হাওয়ার্ড আমাকে বলে যে তুমি একটা ফর্মে করো নাই, যেটা আমরা তোমাকে পাঠাইছিলাম সেপ্টেম্বরে। আমি তাড়াতাড়ি আমার মেইলে ওপেন করে গিয়ে দেখি যে আল্লাহ, ওই ফর্মটা ছিল আমার স্প্যামে। এখন হবে কি? তারপরে আমি ওটা যখন সাইন করে ওদেরকে পাঠাই, ওরা বলে যে তো ডেট ছিল সেপ্টেম্বর, তুমি দিতেছো এখন ডিসেম্বর, সো ইউ হ্যাভ টু ওয়েট। কারণ কেউ যদি ওদের স্কলারশিপ কেউ যদি না আসে, তাইলে ওদের স্কলারশিপটা আমরা তোমাকে দিতে পারবো। তারপরে আমি বলি যে আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপর ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল। ওদেরকে আমি আবার একটা মেল দিলাম মার্চে। ওরা আমাকে বলে যে না, এখনো সবাই মোটামুটি আছে, সো তোমার আরো ওয়েট করতে হবে। তারপরে মেয়ের 1 তারিখ, আই স্টিল রিমেম্বার দিস, মে 31st মে, ওরা আমাকে বলে যে হইতেছে একজন ড্রপ করছে, তোমার নিউ স্কলারশিপ তোমার অ্যাকাউন্টে আছে, তোমার হাতে 24 ঘন্টা সময় আছে, ইয়েস অর নো, কি করবা করো। আমি ঘুরে মেল দেখি, আমি আমার আব্বুকে বলি, বলি যে পাপি কি করব? তা আব্বু দেখে এটা আমার ফার্স্ট ডিপোজিট ছিল মনে হয় অনলি $1,000, $700 to $800। তা আমার আব্বু বলে যে ঠিক আছে, তোমাকে নিয়ে এই রিস্কটা নিচ্ছি। তো আমার বড় মামা ওনাকে ফোন দেয়, আমার বড় মামা আসে, তারপরে আমরা আমার ফার্স্ট ডিপোজিটটা পে করি। তা আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ডিপোজিটটা পে করার পরে লেটস সি কি হয় না হয়, তারপরে তোমার এখানে এইচএসসি আছে, যাবো নাকি যাবো না, হবে নাকি হবে না। বাট ফর নাও এই যে $600-700 ওইটা তোমার জন্য আমি নিলাম, রিস্ক নিলাম। তারপরে এইচএসসি কমপ্লিট করে 10 দিনের পরেই ইউএস। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক কঠিন একটা জার্নি ছিল ভাইয়া। ইন দ্যাট কেস হাওয়ার্ড ইউনিভার্সিটি একটা খুবই কমন কোয়েশ্চেন থাকে যে, বা ইন ওভারঅল এই যে ক্যাটাগরি যে ইউনিভার্সিটি গুলা, HBCU আই থিঙ্ক বলে এটাকে, অনলি ব্ল্যাক পিপল যে ইউনিভার্সিটি গুলা, অনেকেই এটা মনে করে যে এই ইউনিভার্সিটি গুলাতে নেটওয়ার্কিং করাটা একটু কঠিন, বা তোমার ফ্রেন্ড গ্রুপটা অনেক ছোট হয়ে যাবে, জাস্ট ব্ল্যাক পিপল এন্ড ইন্টারন্যাশনাল পিপলদের মধ্যে হবে। সো এটা কি আসলে খুব বেশি সমস্যা, বা এটা কি আপনার এক্সপেরিয়েন্স কি বলে? ফার্স্ট অফ অল, স্টার্টিং হাওয়ার্ড ইউনিভার্সিটির মতো ওয়েলকামিং ইউনিভার্সিটি পুরো দুনিয়াতে আর নাই। প্রথম কথা আমি এটা বলতেছি অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এন্ড ব্ল্যাক পিপল আর সাম অফ দ্য নাইসেস্ট পিপল ইউ উইল এভার মেট। ওরা তোমার জন্য জান দিয়ে দিবে, একদম সোজা কথা। এই যে আমরা অনেক হলিউডে দেখি, ঠিক আছে, হলিউডে ওদেরকে যেভাবে দেখানো হয় এটা কমপ্লিট মিসরিপ্রেজেন্টেশন, ঠিক আছে। যেভাবে আমরা সবসময় দেখি ওর একটা থাক, ওর একটা ওর একটা ওই, কমপ্লিট মিসরিপ্রেজেন্টেশন। তুমি যখন ব্ল্যাক পিপলের হিস্টোরিটা জানবা, ব্ল্যাক কালচারের হিস্টোরিটা জানবা, ওদের জন্য তোমার শ্রদ্ধা বেড়ে যাবে। এখানে আমি যখন আসছিলাম, আমাদের 2টা ক্লাস নিতে হয়েছিল, ব্ল্যাক হিস্টোরি 101, ব্ল্যাক হিস্টোরি 102, এগুলো তোমার নিতেই হবে। হিস্টোরি অফ ব্ল্যাক কালচার সিন্স ইটস এন HBCU। আমি ক্লাস 2টা করে কান্না করতে করতে শেষ হয়ে গেছি। ওদের প্রতি যা হইছে, ঠিক আছে, ওদের স্লেভারি, লিঞ্চিং, ওদেরকে জাস্ট একই সাদা মানুষের পাশে হাঁটার জন্য খুন করে ফেলছে। ওদেরকে গাছের মধ্যে লিঞ্চিং করে দিয়েছে ডাইরেক্ট, জাস্ট বিকজ ও একটা সাদা মেয়ের সাথে কথা বলতে গেছে। 12 বছরের একটা ছেলে সাদা মেয়ের সাথে কথা বলছে বলে ওকে লিঞ্চ করে দিয়েছে। ওদের সাথে যা হইছে, এরপরে যে ওরা একসাথে থাকতেছে, এটাই হলো মনে করো একটা 8th ওয়ান্ডার। বাট ব্ল্যাক পিপল আর সাম অফ দ্য নাইসেস্ট পিপল আই হ্যাভ মেট। আমার সাম অফ দ্য বেস্ট প্রফেসর্স ব্ল্যাক,
ওখানে তো অবভিয়াসলি আমাদের হার্ভার্ড ইউনিভার্সিটি ইন্ডিয়ান প্রফেসর আছে, চাইনিজ প্রফেসর আছে, ব্ল্যাক আছে প্রফেসর আছে, সবার সাথে আমার এখনো সম্পর্ক। আমার প্রফেসররা এখনো বলে নিজুম কি অবস্থা, ওরা আমাকে কয়েকজন নাকি নিজ, কয়েকজন নাকি আরাফাত, কয়েকজন নাকি খান। সো আমি বলবো, এন্ড এটা আমি ফেস করছিলাম যখন আমি হার্ভার্ডে আসলাম। আমার অনেক আত্মীয় স্বজন যখন জানছিল এটা নিয়ে আমি লিখবো লিঙ্কডিনে, আমার আত্মীয় স্বজন অনেক যখন জানছিল হার্ভার্ড, ওরা বলছে হার্ভার্ড, আমি বলি না। তারপরে যখন হার্ভার্ড সার্চ করে, যখন দেখে অধিকাংশ ব্ল্যাক পিপল, ওরা আমার আব্বুকে বলতেছে তুমি ছেলেকে এখানে পাঠাবো, তুমি কি কি কি। বাট আমার আব্বু সবসময় ইয়া করে বিলিভ করে যে মানুষ মানুষ, সাদা কালো, উই অল ব্লিড দ্য সেম। এখন যদি রক্ত কাটে, এখানে ওগুলা বাংলাদেশে অনেক হয়, এই যে ফর্সা কালো, এখানে এসব কিছু নাই, আলহামদুলিল্লাহ এখানে এসব নাই। এন্ড অ্যাজ এ মুসলিম আমাদের বিলিভ করতে হবে যে মানুষ মানুষ। আমাদের নবী তার লাস্ট সারমন, প্রফেট সারমনে বলছিল যে মুসলিম ইজ এ মুসলিম, ব্ল্যাক মুসলিম, হোয়াইট মুসলিম কেউ কারো থেকে সুপেরিয়র না। তো আমার আব্বু বলেছে হচ্ছে না, আমার ছেলে একটা ইউনিভার্সিটিতে যাচ্ছে, ও কোনো কালোদের ইউনিভার্সিটিতে যাচ্ছে না, একটা ইউনিভার্সিটিতে যাচ্ছে। এটা আমার আব্বু বেশ কয়েকজনকে বলছে। আর আমার আব্বু যখন আমার আব্বু হজ করছে 2012 সালে, উনি একটু শর্ট, লাইক 5'2", 5'3". সো উনি যখন আল্লাহর যে ঘরটা, উনি যখন এটা টাচ করতে চাইছিল, উনি এটা পারতেছিল না। সেই সময় একটা নাইজেরিয়ান কালো মানুষ ওনাকে ধরে বলে যে আসো, তোমাকে আমি touch, alhamdulillah. So he has never been that kind of a person যে আল্লাহ কেন কালো ইউনিভার্সিটি। সো এরকম আব্বু আম্মু আসলে লাগে, এরকম একটা আব্বু আম্মু আসলে লাগে যারা তোমাকে রাইট এবং রং এর মাঝখানে ইয়া শিখাইতে পারবে। সো আলহামদুলিল্লাহ আমি আমার প্যারেন্টস থেকে ওই সাপোর্টটা পাইছি। তারপর এখানে আসার পরে ইটস অল অ্যাবাউট হাউ ইউ রিপ্রেজেন্ট, আমি সবসময় মাথায় রাখি যে আমি আগে মুসলিম, তারপর আমি একজন বাঙালি। এভরি সিঙ্গেল অফ মাই অ্যাকশন, আমি কিভাবে মানুষের সাথে কথা বলতেছি, কিভাবে আমি রিপ্রেজেন্ট করতেছি, সবকিছু তোমার মাথায় রাখতে হবে। আমি সবসময়, হয়তো সালাম সবাইকে দেওয়া হয় না, কিন্তু আমি যখনই কথা বলি ইনশাল্লাহ, মাশাল্লাহ এগুলো বলি। তো আমার অনেক প্রফেসর বলে যে এটা কি মাশাল্লাহ কি, হোয়াট ডাজ দ্যাট মিন। তারপর আমার অনেক প্রফেসর, আমার একজন প্রফেসর ওনার আম্মু হচ্ছে ইসলামে ইয়া করছে, আলহামদুলিল্লাহ কনভার্ট করছে। সো বলে যে আমি সব জানি, এসব মাশাল্লাহ ইনশাল্লাহ সবই আমি জানি। সো ইটস অ্যাবাউট হাউ ইউ মেক পিপল ফিল সিন। তুমি হচ্ছে যে আমি এখানে যে কোনো মানুষের কাছে যদি আমি এখন রিচ আউট করি, আই নো যে ওরা আমাকে রিপ্লাই করবে, কারণ আমি এইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করি। এভাবে তোমার ফ্রেন্ড, তোমার মানুষকে, তুমি যদি অনেক বাঙালি যেটা করে সেটা হচ্ছে আমি কাউকে ব্যাকবাইট করতে চাই না, আস্তাগফিরুল্লাহ, বাট অনেক হচ্ছে দে গিভ আপ। যেখানে আমেরিকা আসছে ওরা মনে করে এটাই সাকসেস। এটা কিন্তু সাকসেস না। গ্রেট যে তুমি ফুল টিউশন পাইছো, গ্রেট যে তুমি ফুল রাইট পাইছো, আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ, বাট এটা সাকসেস না, দিস ইজ জাস্ট টু স্টার্ট। সো এখানে এসে তোমার কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে হবে। এখানে আমি যখন আসছিলাম আমার স্পিচ প্রবলেম আছে, থতলামি আছে, আমার লাইক সিভিয়ার থতলামি। আমি লাইফের অনেক সময় ধরে আমি একদম আমার আব্বুর নামই বলতে পারিনি, নিজের নামই বলতে পারিনি। আমি এখানে যখন আসছিলাম ফার্স্ট 1 and 2 ইয়ার, আমি কারোর সাথে কথাই বলতাম না। আমার এখন একটা মনে আছে, একটা মানুষ আমাকে বলছিল ওয়ালমার্ট কই, আমি বলছিলাম যে আমি কথা বলতে পারি না, সামনে দাঁড়ায় হাত দিয়ে দেখা দিয়েছিলাম। সো ইউ হ্যাভ টু কিপ অন ইমপ্রুভিং ইউরসেলফ। তোমার জানতে হবে যে কি, যে এখানে এলিভেটর পিচ আছে আমাদেরকে, যেটা শিখায় ক্লাসের মধ্যে। এলিভেটর পিচ মানে হচ্ছে তুমি একটা মানুষের সাথে যদি এলিভেটরে মিট করো, উইদিন 10 সেকেন্ডস তোমার নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। তো তোমার ওই এলিভেটর পিচটা বানাইতে হবে, যে আমার মানে which is mine is, hi, my name is Arafat Khan, I'm a senior at Harvard University, I just interned at Goldman Sachs, I also worked with companies like Google, McKinsey, let me know if you want to have a chat. See, within 10 seconds আমি বলে দিছি আমি কোথায়, আমি কি করি, কোথায় আছি, কি করতে চাই। সো এলিভেটর পিচ তোমার থাকতে হবে। সেকেন্ড অফ তোমার একটা ভালো সিভি থাকতে হবে, যেমন আমাদের এখানে অনেক ইয়া হয়, জব ফেয়ার হয়। তারপরে হচ্ছে অলওয়েজ সিভিটা তোমার ফোনে থাকতে হবে। তুমি মানুষের সাথে নেটওয়ার্কিং করতেছো, একজনের সাথে তুমি কথা বলতেছো, হেই হ্যাভ এ লুক এট মাই সিভি, ঠিক আছে, হ্যাভ এ লুক এট মাই সিভি। ওরা যখন তোমার সিভিটা দেখবে বলে যাও এই পলাতে দেখি ইয়া আছে। তারপরে একটা ভালো লিঙ্কডইন তোমার পোস্ট থাকতে হবে, লিঙ্কডইন একটা প্রোফাইল থাকতে হবে। অনেকে হচ্ছে লিঙ্কডইনটাকে হাসি হিসেবে ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়ে দেয় লিঙ্কডইনে। That's not how it works. You have to be professional. You have to get professional and social media, two separate things. So তোমার লিঙ্কডইনের জন্য তোমার প্রফেশনাল হেডশট লাগবে, ভালো একটা কভার ফটো লাগবে, ডিটেইলস লাগবে, সামারি লাগবে। সো সবগুলো যখন তুমি একটা বাই পিস যখন তুমি ঠিকভাবে রাখবা, তারপরে তোমার নেটওয়ার্কিংটা আরো ইজি হয়ে যাবে। কারণ তোমাকে যখন একটা মানুষ কথা বলার পরে তোমাকে যখন সার্চ দিবে, ওর লিঙ্কডইনটা তো ভালো, ওর সিভিটা তো ভালো, দেখি এই ছেলেটা দেখে একদম সবকিছুতে আপ দেখে। সো হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি বলবো এটা কমপ্লিট
একটা not just Howard University, আমার যে রুমমেট Ricardo, he is also from an HBCU ও ক্লেফলিন ইউনিভার্সিটিতে, আমরা দুজন একই টিমে, আলাদা টিমে বাট একই ফ্লোর, সো একসাথে যাই একসাথে আসি। ওর HBCU, ওখানেও তো ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ও তো কাঁপাই ফেলতেছে, তো অপরচুনিটির বড় opportunity, on campus job, conference, hackathon, this, that and that. So it's all about what you make out of it. হাওয়ার্ডে এত কিছু আছে, আমি নিজেই করতে পারি না সবকিছু। হাওয়ার্ডে প্রচুর অপরচুনিটি, এটা হচ্ছে HBCUs আর হিডেন জেম। HBCU, বাট তোমার HBCU তে আসার সময় তোমার মাথায় রাখতে হবে যে অবভিয়াসলি আইসোলেশন একটু হইতে পারে, বাট দ্য অ্যামাউন্ট অফ অপরচুনিটিজ ইউ ক্যান গেট ইজ ইনসেইন। সো তোমার জাস্ট মেক শিওর করতে হবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতেছো ভালোভাবে, তোমার সিভি এই সবগুলো আপ দ্য গেম, তারপরে মানুষের সাথে তোমার জাস্ট তোমার জাস্ট কথা বলতে হবে। That's it, just a normal conversation. Hi, what do you do? That's it. Yes, ভাই। ওকে ভাইয়া, সো ওইখানে ভাইয়া বাংলাদেশি কমিউনিটিরা কিরকম, লাইক আপনার কতজন বাঙালির সাথে এখানে পরিচয় হয়, বা তারা কিরকম হেল্পফুল, এবং তারা অ্যাকচুয়ালি অনেকেই অ্যাকচুয়ালি, আমি যদি টু বি অনেস্ট বলি, অনেকেই বলে যে বিদেশে যে বাঙালিদের সাথে মিশো না, কারণ হচ্ছে বিদেশে বাঙালিরাই বাঙালিকে টিচ করে বা এরকম কিছু। সো হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স অন দ্যাট? সো ফার্স্ট অফ অল স্টার্ট করি হাওয়ার্ডে কিরকম। হাওয়ার্ডে তেমন নাই। হাওয়ার্ডে আমরা কয়েকজন, আমি, সিয়াম, আনাস, ফারহান, প্রবাবলি লাইক আই ডোন্ট নো, আন্ডারগ্রেডে আমরা মনে হয় 10 জন আছি ম্যাক্স, 10 থেকে 15 জন। মাস্টার্সে পিএইচডিতে মেবি কয়েকজন মানুষ আছে, বাট ওনাদের সাথে আমাদের দেখা হয় না, বিকজ দে আর লাইক ম্যারিড, ওনারা ম্যারিড, ওনাদের আলাদা লাইফ আছে। সো কয়েকজনের সাথে দেখা হয়েছে, বাট টোটাল অতটা কমিউনিটি নাই। বাট ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি তুমি বলো তাহলে প্রেটি গুড অ্যামাউন্ট অফ ইন্টারন্যাশনাল আছে। আমার সব বন্ধু বলতে গেলে নেপালিস, ঠিক আছে, ওদের এখানে নেপালিস অ্যাসোসিয়েশন আছে, ঠিক আছে। আমি ওখানে যাই, ওদের জন্য ছবি তুলে দিই, ভিডিও তুলে দিই, সবাই আমাকে চিনে। কোনো অনুষ্ঠান হলে আরাফাত প্লিজ এসে একটু ইয়া তুলে দেওয়া, আই লাভ দেম, মাশাআল্লাহ। সো ওদের আছে প্রায় 100 জন, প্রায় 100-150 জন। তারপরে বাকি ইন্টারন্যাশনাল যেসব কমিউনিটি, যেমন নাইজেরিয়া থেকে আসে, জামাইকা থেকে আসে, সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটি প্রিটি বিগ, বাট বাংলাদেশি কম। বাট সো ফার আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে ইউএসএ তে, জাস্ট মিক্সচার, গুড এন্ড ব্যাড বোথ, আলহামদুলিল্লাহ। বাট সব থেকে বড় যেটা আমি হেল্প পেয়েছিলাম আমি আসার পরে, এখানে হচ্ছে আমার খালামণির হাজবেন্ডের বোন, ওনারা আছে এখানে কলেজ পার্কে, রোকসানা খালামণি, অসীম মামা, আই লাভ দেম সো মাচ। আমি যখন আসছিলাম আমার ফার্স্ট 1 মাস আমি ওনাদের বাসায় থাকছি, উইচ ইজ এ বিগ সাপোর্ট, ওনারা আমাকে নিজের ছেলের মতো একদম ট্রিট করছে। আমাকে পপাইসে নিয়ে গেছে, আমাকে এখানে নিয়ে গেছে, আমাকে সিনেমা থিয়েটারে নিয়ে গেছে। সো ইভেন্চুয়ালি আমি কখনোই খারাপ বলতে পারবো না 100% সব বাঙালিকে, কারণ আমার যে ফার্স্ট যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি জসিম মামা এবং রুকসানা খালামণির থ্রুতে, এটা মানে আনবিলিভেবল। মানে ওনারা এখন আমি যদি ওনাদের বাসায় যাই, আমাকে আসার সময় নিজুম এই মুরগির মাংস, গরুর মাংস, ভাত, এই ওই সব নিয়ে যাও। সো 100% রং। কেউ যদি বলে সব খারাপ বাঙালি, এটা রং। বাঙালির সাথে তুমি মিট করো নাই, তো তুমি যেটা করতেছো তুমি হচ্ছে জেনারেলাইজ করতেছো, ঠিক আছে। সো জেনারেলাইজেশনের কোনো দরকার নেই। মুসলিম তোমার সবসময় অন্যজনের ভালোটা ভাবা উচিত। বাট হ্যাঁ, আমার কিছু আমি ব্যাক বাইটিং করতে চাই না, বাট আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে কয়েকটা সিলেক্টিভ বাঙালির সাথে, যারা হচ্ছে একটু এখানে এসে লাইফটাকে গ্র্যান্টেড হিসেবে নিয়ে ফেলছে। ড্রিঙ্কিং দিস এন্ড দ্যাট, এগুলো সব পার্সোনাল বিষয়, পার্সোনাল চয়েস, আই ডোন্ট ওয়ান্ট টু গো অন দ্যাট। বাট যখন তুমি ওসব করো, তোমার মেক শিওর করতে হবে ইউ আর নট এফেক্টিং আদার্স, ঠিক আছে। তুমি অন্যের লাইফকে তুমি প্রবলেম দিতেছো না। সো যখন আমার এরকম কিছু রুমমেট ছিল যারা হচ্ছে ব্লা 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 ব্লা, ঘুমাইতো না, রাত পর্যন্ত চিল্লাচিল্লি করতো, দরজার মধ্যে বাড়ি তো এই ওই এরকম। সো তুমি সবাই খারাপ, অবভিয়াসলি 100% সবাই খারাপ না। আমার এখনো যে ভাই মানুল, he graduated from Howard, now he's in Alien Lilly company, cyber security analyst. তারপর হাওয়ার্ড থেকে একটা আপু বের হয়েছে, উনি এখন she is now in Google, উনি আমাকে গুগলের একটা পজিশনের জন্য রেফার করছে। সো you have to find your own people, তোমার নিজের মানুষ পাইতে হবে, ঠিক আছে। আমার অনেক ফ্রেন্ড আছে যাদের হচ্ছে এরকম এক্সপেরিয়েন্স আছে যে তারা তাদের রিলেটিভের বাসায় যায় ছুটিতে, বা হচ্ছে তাদের রিলেটিভরা খুব বেশি হেল্পফুল। অলসো আমার একজন জুনিয়র আজকে আউট ফ্লাইট, ও হচ্ছে ওর রিলেটিভের বাসায় থাকবে। সো ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ ভেরি গুড আউট দেয়ার, বাট স্টিল ইট ভ্যারিজ পারসন টু পারসন। তো আমরা বাঙালিকে ভাবে বিচার করা আসলে যায় না। হ্যাঁ, সো এটাই ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন পিপল। আমি সবসময় বলি
সবাই খারাপ না, জাস্ট তোমার পাইতে হবে তোমার নিজের মানুষকে। যেমন রায়ান Rashid, he graduates from Harvard, উনি আমাকে 2 দিন আগে মেসেজ দিয়েছে, জাস্ট wanted to reach out, কি অবস্থা, কেমন যাইতেছে তোমার ইন্টার্নশিপ, all good or no, উনি এখন এখানে পিএইচডি করতেছে। সো নিজের মানুষ পাও। অনেকে হইতেছে জাস্ট কথা বলার জন্য সব বাঙালির সাথে, ওরা হচ্ছে ওর পুরো নেটওয়ার্ক বানায় ফেলে খালি বাঙালির সাথে, আমরা বাঙালি ছাড়া কারোর সাথে কথা বলবো না। কারণ বাট এটা করা উচিত না। তুমি এখানে ইউএসএ তে আসো, তুমি হচ্ছে এখানে ইউএসএ প্রবাবলি একমাত্র একটা দেশ যেখানে তোমার সারা পৃথিবী, তুমি যদি ইউএসএ থেকে ভালো মতো ঘুরো তোমার সারা পৃথিবী ট্রাভেল করা হয়ে যাবে, কারণ এখানে সব ধরনের মানুষ আছে, সব কান্ট্রি থেকে মানুষ আছে। সো কিপ এন ওপেন মাইন্ড, সবার সাথে কথা বলো, জাস্ট বাঙালি অবসেসড হয়ে যাবে না, জাস্ট বাঙালিতেই যাবো, বাঙালি রেস্টুরেন্টে যাবো, বাঙালি এখানে যাবো, অ্যাজ লং এজ হালাল, তুমি যে কোনো রেস্টুরেন্টে যাও, এখানে অ্যারাবিক হালাল আছে, লেবানিজ হালাল আছে, ইন্ডিয়ান হালাল আছে। সো প্রচুর কিপ এন ওপেন মাইন্ড, জাস্ট তোমার পুরো নেটওয়ার্ক বাঙালি বানাই ফেলিও না, বাঙালি বন্ধু রাখো। সো ওয়ান অফ মাই গুড ফ্রেন্ড, ওর সাথে আমার ইন্টার্নশিপে পরিচিত হয়েছে, হি ইজ আরব, হি ইজ ফ্রম বাহরাইন। আলহামদুলিল্লাহ আমরা একসাথে নামাজ পড়ি, আমরা একসাথে ফুটবল খেলতে যাই, রক ক্লাইম্বিং করতে গেলাম, সিক্স ফ্ল্যাগসে গেলাম, ঘুরতে গেলাম। সো কিপ এন ওপেন মাইন্ড, এবং ওপেন মাইন্ড রাখলে কি হয়, তুমি অন্য কালচার সম্পর্কে জানবা, তুমি অন্য পার্সপেক্টিভ সম্পর্কে জানবা, ওরা কেমনে লাইফকে ডিল করে ওটা সম্পর্কে দেখবা। সো সব বাঙালি খারাপ না, বাট আছে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট আছে, বাট ইগনোর দেম, দ্যাটস ইট। Okay, if I have your permission, I want to add our another co-founder on the floor. Yeah, sure. Great. So, Hi, Bhaiya. Who is the co-founder of Scholars Cafe? Hi, assalamu alaikum. ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি আপনার কথা শুনতেছিলাম ব্যাক স্টেজে থেকে। তো এখানে আমি একটু বলতে চাই, আমি কলজওয়েল ইউনিভার্সিটিতে পড়ি, which is in নিউ জার্সি। তো আমার ভার্সিটিতে বাংলাদেশি কমিউনিটি নাই বললেই চলে, আমরা মোটামুটি 4-5 জন হাতে গোনা, তাও এক একজন এক এক সেমিস্টারে হয়তো পড়ছি, ক্লাস পড়েও না, একসাথে দেখাও হয় না তেমন। আর আমার এরিয়াতে বাংলাদেশি কমিউনিটি নাই বললেই চলে, এখানে কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট নাই, ইভেন ইন্ডিয়ান রেস্টুরেন্টও খুবই দূরে দূরে। তো আমার ক্রেভিং হয় যে আমি একদিন বাংলাদেশি রেস্টুরেন্টে যাবো, একটু বাংলাদেশি খাবার খাবো। পরে আবার বললাম না, আবার আপনার কথা শুনে মনে হলো যদি আবার আশেপাশে বেশি বাংলাদেশি থাকে তখন আবার মনে হবে যে না, ইউএসএ তে সময় বাংলাদেশি কোত্থেকে চলে আসলাম, আমার তো আর বাকি দেশের মানুষের সাথে কানেক্ট করার কথা। সো ওইটার জন্য আমি বলবো সব সময় নিজেকে রাখো না আইসোলেট। আমি করছি আমার ভার্জিনিয়াতে, আমাদের এটার নামটা ভুলে গেছি আমি, AC10 আই গেস। ওখানে গিয়ে আমি পান্তা ভাত, আলু ভর্তা, ডাল দিয়ে ভাত খেয়েছি। সো ইফ ইউ রিয়েলি ক্রেভ ইট, গো, সমস্যা তো নাই। নিজের কালচারকে প্রাউড করা, ওন করা তো নাথিং ব্যাড, রাইট? এখানে তুমি যদি স্প্যানিশ পিপলকে দেখো, হিসপ্যানিকদেরকে দেখবা, ওরা সবসময় ওরা প্রাউড টু বি হিসপ্যানিক। সো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট ইউরসেলফ, আই এম প্রাউড টু বি বেঙ্গলি। there's no shame. আমি মনে করি আফটার সিইং অল দ্য কালচারস, আমি মনে করি যে আমাদের কালচার ওয়ান অফ দ্য বেস্ট। আমাদের যা আছে, আমাদের কালচারাল, আমাদের পাঞ্জাবি, আই ডোন্ট লাইক ফোবস, আমাদের পাঞ্জাবি, আমাদের ফতুয়া, আমাদের এই উই আর কুল ব্রো, there's nothing to be ashamed about it. So যদি লাগে, ক্রেভিং হয়, আরে চলে যাও, গিয়ে ওখানে হাত দিয়ে ভাত খাও, সমস্যা কি? হাত দিয়ে ভাত খাই, আমি এখানেও মাঝে মাঝে হাত দিয়ে ভাত খাই। আমি এখানে সব আমার ফ্রেন্ডদেরকে দেখাইছি ওরা হাত দিয়ে ভাত খাও, বলে তুমি হাত দিয়ে। আমি লুঙ্গি পরি, আমার লুঙ্গি কি? আমরা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন খুলতেছি নেক্সট সেমিস্টার থেকে। আমাদের প্ল্যান হলো সামনে যে পয়লা বৈশাখ আছে, তারপরে এগুলো সব স্প্রিং সেমিস্টারে মোটামুটি সবকিছু আসে। স্প্রিং আমরা মিস করে ফেলছি, বাট সামনে ফলে আমরা যা পারতেছি আর কি, ছোট করে স্টার্ট করি, দেন আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, দ্যাটস হাউ ইট শুড বি। আমার এখানে যেসব নেপালিজ ফ্রেন্ড আছে, ওদের হুনসা, হাওয়ার্ড ইউনিভার্সিটি নেপালিজ অ্যাসোসিয়েশন, ওরা হুনসাতে ওরা নেপালের কালচার দেখায়, নেপালের হিস্টোরি দেখায়, নেপালের ফ্রিডম দেখায়। সো নেপালিজ ফুড নিয়ে আসে ওরা, বাট অ্যাট দ্য সেম টাইম ওরা এক একজন গুগল, অ্যামাজন, ফেসবুক, মেরা, সো ওরা ওইসবে যাওয়ার জন্য যে পরিশ্রমটা করছে, দে নেটওয়ার্ক। ওদের ফোন খুললে ওদের আমেরিকান বন্ধু আছে, নেপালি বন্ধু আছে। সো বি ওপেন, দ্যাটস অল, বি ওপেন। থ্যাংক ইউ। নো প্রবলেম, থ্যাংক ইউ ফর জয়নিং। Okay, Bhaiya. So, Nishad, if you want to leave, you can. So, Bhaiya, আপনার কোয়েশ্চেনটাতে আমি একটু ব্যাক আসি, সেটা হচ্ছে আপনি স্কলারশিপ, ফুল টিউশন স্কলারশিপ পেয়েছেন। আফটার গেটিং ফুল টিউশন স্কলারশিপ, লিভিংটা কিভাবে ম্যানেজ করেছেন? এটা আমাদের কমেন্ট বক্সেও আসছে যে লাইক ডু ইউ লিভ অন ক্যাম্পাস অর অফ ক্যাম্পাস, সো ওইটা রিলেটেড।
হ্যাঁ, সো আই লিভ অফ ক্যাম্পাস একদম ডে 1 থেকে। অনেকে এখানে হচ্ছে এসে অন ক্যাম্পাস থাকতে হয় ফার্স্ট 6 মান্থ টু 1 ইয়ার, বাট আমি থাকি নাই কারণ তখন হাওয়ার্ডে কোভিড এর কারণে হাওয়ার্ড দে ওয়েভড দ্য থিং। সো অফ ক্যাম্পাস ইটস এ বিগ থিং। আমার ফুল টিউশন দেওয়ার পরেও অবভিয়াসলি এখানে টেকনোলজি ফি আছে, এখানে ইন্স্যুরেন্স ফি আছে, আমার স্টিল পে করতে হয় সাম অফ দ্য থিংস। এন্ড অফ ক্যাম্পাসের জন্য আই পেড, অন ক্যাম্পাস জব করছি, রিসার্চ করছি, internship করছি। That's why you really need the internships, কারণ the amount they pay within 3 months is sustainable. You can use everything for like a whole year. So আমি on campus job করছি, রিসার্চ করছি। এখানে তুমি যদি কোনো প্রফেসরকে ইমেল দাও and ওনারা হচ্ছে অনেক সময় অনেক রিসার্চে কাজ করে, so they will hire you. আমি আমার জানি আমার মানে literally all my Nepali friends they're in a research or somewhat, বাংলাদেশি ফ্রেন্ডও রিসার্চ করলে দে অলসো পে সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট, যেটা দিয়ে তুমি তোমার অফ ক্যাম্পাস থাকতে পারো। সো আমি অফ ক্যাম্পাস থাকছি, আমি ডিসি তে থাকছি, কলেজ পার্ক থাকছি, পেরিল্যান্ডে থাকছি। সো অফ ক্যাম্পাস থাকলে প্রোজও আছে, কনসও আছে। যেমন প্রোজ হইতেছে ইউ ক্যান চুজ ইউর ওন হাউস, ঠিক আছে, রেন্ট অনেক কম কম্পেয়ার টু হোস্টেল। বাট কনস আছে হচ্ছে তোমার রুমমেট কে কেমন হয়, কেমন পড়ে, কি না কি, জাস্ট আল্লাহর উপর। আমি এখন নতুন নিছি, বাসা নিছি, যখন আমি এখন আগস্টের 20 তারিখ ফেরত যাবো। আল্লাহ ভরসা কি কেমন রুমমেট, আই হ্যাভ নো আইডিয়া। সো ভাই ইন দ্যাট কেস লাইক আগে থেকে কি ডিসাইড করা যায় না যে আমি ওর সাথে থাকবো, লেটস টু ফাইন্ড আ অ্যাপার্টমেন্ট এরকম ভাবে ফ্রেন্ডদের সাথে? এখন তুমি যদি নতুন স্টুডেন্ট হও, তুমি তো আসলে কারোর সাথে তোমার আইডিয়া নাই। সো বাট আফটার লিভিং 1.5 year তোমার একটা আইডিয়া থাকবে যে কাকে রুমমেট হিসেবে চুজ করলে ভালো হয়, ঠিক আছে। ইউ ক্যান আস্ক দেম সাম কোয়েশ্চেনস যে হাউ ডু ইউ রিজলভ কনফ্লিক্টস, যে ঝগড়া হইলে কি করো, খালি রুমে গিয়ে বসে থাকো নাকি না ইউ টক ইট আউট, ঠিক আছে। যেমন হচ্ছে আমার বর্তমান যে রুমমেট, ওর সাথে আমার পরিচয় হয় ইন্টারনেটে, ঠিক আছে। ও গোল্ডম্যান স্যাক্সের সাবরেডিটে ছিল, ও বলে যে আমি ইন্টারভিউ দিলাম। আমি বলি যে কি রে বেটা, আমিও তো ইন্টারভিউ দিলাম। ও বলে যে কি কাজ, আমি বলি যে হ্যাঁ আমি সাইবার সিকিউরিটি ইন্টারভিউ দিলাম। ও বলে যে আমিও তো দিলাম। তারপর আমরা দুইজনই অফার পেয়ে গেছি একই দিনে। সো দেন আমরা উই টকড যে হোয়াট ডু ইউ থিংক, ক্লিনিং কেমনে কি, এখানে তো সব তোমার নিজের করতে হয়। তুমি যদি ক্লিন না করো, ময়লাটা ওখান থেকে বাংলাদেশের মতো, বাংলাদেশে তো আম্মু এসে ওইটাকে শেষ করে দিতে পারে। এখানে যদি একটা ময়লা থাকে ওইটা থাকবে, তোমার চেঞ্জ করতে হবে। সো ইন দ্যাট কেস আমি বলবো যে যারা নতুন আসতেছে অফ ক্যাম্পাস থাকতে চাই, আমি বলবো যে হচ্ছে যে প্রথমত আল্লাহর উপর ছেড়ে দাও। That's the biggest thing. Allah, he's the we plan, he plans. Okay, he's the biggest of the planners. But at the same time, do your due diligence. দেখো ছেলেটার লাইফস্টাইল কিরকম, ঠিক আছে। পড়ালেখাকে প্রায়োরিটি হিসেবে নিচ্ছে নাকি। তোমার রুমমেট যদি পড়ালেখাকে প্রায়োরিটি হিসেবে না নেয়, দ্যাট মিনস ও টাইম ওয়েস্ট করবে অন্য জায়গায়, which is going to affect you. সো ভালো একটা রুমমেটের জন্য রাখো, ওপেন মাইন্ডেড রাখো। আর পে করার জন্য, রেন্ট পে করার জন্য আমি বলবো রিসার্চ। তুমি প্রফেসরদের কাছে রিচ আউট করো, ডু ইউ হ্যাভ এনি প্লেস ওপেন ফর ইউ রিসার্চ হে, এন্ড দেন এক্সটার্নশিপ খুঁজো। এক্সটার্নশিপ হচ্ছে তুমি যখন ইউনিভার্সিটিতে থাকবা, ক্লাস চলাকালীন পার্ট টাইম ইন্টার্নশিপ আর কি। ইন্টার্নশিপ এন্ড এক্সটার্নশিপ ইজ ভেরি সেম, হুইচ আই ডিড গুগলের জন্য। আই ওয়াজ এ ফেলো, গুগল ফেলো, RSM ফেলো। সো এগুলো সবকিছু আমার ক্লাস চলাকালীনই চলছে, উইকলি 2 hour or 3 hour class, but they're going to pay you up. So আমি হিসেবে রিসার্চ, এক্সটার্ন রিসার্চ, অন ক্যাম্পাস সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ ইটস বিন গোইং গুড। ওকে ভাই, ভাইয়া আমরা হচ্ছে কমেন্ট থেকে দুইটা কোশ্চেন নেব এবং দেন আপনার ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্সে চলবে। Yep, let's go. So next question is how much do you need to pay for health insurance this semester? এটা সাথে ভাই অ্যাড করতে চাই একটু, ইন হেলথ ইন্স্যুরেন্সের ফিটা কি ইয়ারলি ইনক্রিজ হয় কিনা? ওকে, সো হেলথ ইন্স্যুরেন্সের here's the thing, হেলথ ইন্স্যুরেন্সের জন্য কোনো লিগ্যাল ল নাই যে তোমার একটা হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে। যেমন আমার রুমমেট ওর কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই রাইট নাও, বাট আমার আছে। it depends on your university. Health insurance completely depends on your university. তোমার কি লাগবে নাকি লাগবে না, দিবে নাকি দিবে না। বাট মোস্ট অফ দ্য টাইম F1 স্টুডেন্টদের জন্য আন্ডারগ্রেডে আসলে ওদের ইউনিভার্সিটি দিয়ে দেয়, which is যেটা হাওয়ার্ড করছে। লাইক আমার হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে প্রতি সেমিস্টারে 1000. So 1000, then 1000 on my first semester, 1000 on my second semester. Samarta break, summer break, obviously. Samarta break, summer break. So আমার 1000, 1000, 2000, that's it yearly. And তুমি এটা চাইলে ওয়েভ করতে পারো। তুমি ওদেরকে জাস্ট ওদের কয়েকটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে যদি তুমি ওয়েভ করো যে আমার হেলথ ইন্স্যুরেন্স লাগবে না, বাট ইন দ্যাট কেস তোমার আরেকটা হেলথ ইন্স্যুরেন্সের
সার্টিফিকেশনটা শো করতে হবে। বাট আমি কম্পেয়ার করে দেখছি আমার ইউনিভার্সিটিটাই হচ্ছে বেস্ট। আমি এই যে আমার বেসিস আছে দাঁতে, আমি দাঁতে বেসিস লাগাইছি, ইজ ডিউ টু মাই ইন্স্যুরেন্স। আমাদের স্কুল আছে, ডেন্টাল স্কুল আছে, আর আমার স্কিন কেয়ারের শখ আছে, আই লাইক টু টেক কেয়ার অফ মাই স্কিন। সো আমি ডাক্তারের ওখানে যাই, আমার চুলের জন্য আমি ইয়ার কাছে যাই, ডাক্তারের জন্য যাই। আমি বলবো ইফ ইউ ক্যান টেক দ্য ইউনিভার্সিটি ইন্স্যুরেন্স, কারণ এটা অনেক হেল্প করবে, প্রচুর হেল্প করবে। আল্লাহ না করুক কিছু যদি হয়ে যায়, তুমি কি করবে এখানে? যদি তুমি মেডিকেল বিলে যাও, ইটস গোনা কস্ট ইউ লাইক $600-700। তোমার যদি জাস্ট জ্বর আসে, তুমি জ্বরের জন্য গেলা, তোমাকে ওষুধ দিলেও দুইটা $600। what you can do about it? And as an international student, তুমি যদি ওটা পে না করো, তুমি তো শেষ, এটা তোমার রেকর্ডে থেকে যাবে। And পরে যখন তুমি H1B apply করবে, গ্রিন কার্ড apply করবে, it's going to affect you. So be really careful and have something. Okay, next question is fall 27 এর জন্য ভাইয়া বিডি অ্যাডমিশন শেষ করে কি ফলে পসিবল নাকি স্প্রিং ধরতে হবে? অলসো নাকি বিডি অ্যাডমিশনের সাথে প্যারালালে ইউএস অ্যাডমিশন ট্রাই করব? সো এইটা খুবই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এনসিটিভি কারিকুলাম। Fall 27 or fall 26? Because fall 27 is 2 years. Yeah, most probably fall 26 কারণ next intake the fall 26. So fall 26 is next August, right? Yes, so যদি নেক্সট আগস্ট হয়, তোমার এখনই শুরু করে দিতে হবে, কারণ yes, কারণ কমন অ্যাপ মনে চলে আসছে অলরেডি, রাইট? ও না? yes, yeah, common app open হইছে। So common app যেহেতু ওপেন আপ হয়ে গেছে, that means yeah, that's how you have to do. So early admission, ED, EA তোমার এখনই শুরু করে দিতে হবে, আর কোনো উপায় নেই আসলে। যদি fall 26 হয়, বাট ও তো বলছে fall 27, which is in August 27, যেটার জন্য তোমার বলতেছে যে লাইক নেক্সট আমাদের বাংলাদেশে অ্যাডমিশন হবে নেক্সট ইয়ারের এপ্রিলের পর থেকে, ঠিক আছে? সো তখন fall 26 এর ইয়া থাকবে। no সো ইন দ্যাট কেস ও কি fall 27 এর জন্য অ্যাপ্লাই করবে নাকি তখন বাংলাদেশের জন্য ফোকাস করে স্প্রিং 28 এর জন্য ট্রাই করবে? I think that's so at the end of the day তোমার চুজ করতে হবে, কারণ তুমি যদি বাংলাদেশে টিকে যাও তাহলে তুমি বাংলাদেশে পড়বা নাকি আবার অ্যাপ্লাই করবা। সো ইউ হ্যাভ টু মেক ইউ ডিসিশন। দিস ইজ দ্য থিং, তোমার একটা প্ল্যান থাকতে হবে, তোমার একটা কনক্রিট প্ল্যান থাকতে হবে, ঠিক আছে? সো তুমি যদি বল তুমি প্যারালালি দুইটা করতে পারবা, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু মেক ইউ ডিসিশন, তুমি কি এখানে করবা নাকি এখানে করবে, তুমি কি এখানে যাবে নাকি এখানে যাবে। সো আমি যেটা বলবো, তুমি যদি 27 এর জন্য অ্যাপ্লাই করতে চাও, তো ইউ হ্যাভ টু স্টার্ট রাইট নাও। এন্ড স্প্রিং এ ভাই স্কলারশিপ নাই, স্প্রিং ইজ ভেরি হার্ড টু গেট ইনটু। আমি তো পলিটিক্স ছিলাম, বাট আমি ডিলে করছিলাম ফর মাই এইচএসসি, which is a valid reason। যে আমার এইচএসসি শেষ হবে ডিসেম্বরের 20 তারিখ, আমি কেমনে যাবো আগস্টে? আশ্চর্য। তোরা আমাকে বলে আচ্ছা ঠিক আছে, স্প্রিং এর ক্লাস শুরু জানুয়ারির 2 তারিখ থেকে, তুমি তোমার এইচএসসি দিয়ে আসো। সো তুমি যদি নেক্সট ফল ধরতে চাও, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম নাও অন। এন্ড এটার জন্য তুমি টাইমকে ভাগ করে ফেলো, তুমি 4 hours, 5 hours, 6 hours for admission and rest is for তোমার অ্যাপ্লিকেশন জার্নি, তোমার এসএ লিখতে হবে, রিকমেন্ডেশন এটার পাইতে হবে, তারপরে ফাইন্যান্সিয়াল এইড। তুমি যখন ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লাই করবে, প্রচুর কাজ, প্রচুর। আব্বুকে নিয়ে বসতে হবে, আব্বুর ট্যাক্স ফাইল করতে হবে, আব্বুর ব্যাংকে কত আছে ওগুলো দেখতে হবে। সো ইটস আ লট অফ ওয়ার্ক। আর তুমি যদি আসলে fall 27 টার্গেট করো, ইউ হ্যাভ টু স্টার্ট রাইট নাও। Yes, you're right. So Bhaiya, আমরা তাহলে next question এ চলে যাই। Can you please share how you landed your internship? What was your approach? Did you apply online, network, or reach out directly to people in the field? So Bhaiya, এই কোশ্চেনটা একবারে আপনি হচ্ছে ইন্টার্নশিপে কিভাবে ল্যান্ড করছেন and your experience কেমন ছিল শেয়ার করতে পারেন? ভাই রে ভাই, এইটা হইতেছে সবথেকে মানে হার্ডেস্ট জার্নি। এন্ড নাম্বার 1 যেটা দিয়ে আমি শুরু করতে চাই, ফার্স্ট হলো আল্লাহ। অবভিয়াসলি আমি মুসলিম, আমি সবকিছুতে আল্লাহ নিয়ে আসবো, সো প্লিজ ইগনোর ইফ ইটস রিপিটেটিভ। বাট আলহামদুলিল্লাহ আমার ইন্টার্নশিপ যেভাবে আমি ল্যান্ড করছি, ইটস জাস্ট ডিভাইন ডিগ্রি ভাই, এগুলা মাথা নষ্ট। বাট অ্যাসাইড ফ্রম দ্যাট, নেটওয়ার্কিং হইল সবকিছুর বাপ। ইউ ক্যান বি দ্য স্মার্টেস্ট পার্সন ইন দ্য রুম, বাট তোমাকে যদি কেউ না চিনে, স্মার্ট হয়ে লাভ কি? That's what you have to sell yourself. You have to know how to sell yourself. So আমার জার্নি শুরু হয় গোল্ডম্যান স্যাক্সের সাথে অনেক আগ থেকে। I think we go back around like 2023. So 2023 তে আমি ওনার নামটা আমি ভুলে গেছি, বাট আমি যখন আমাদের জব ফেয়ারে গোল্ডম্যান স্যাক্স আসছিল, সো ওখানে গিয়ে আমি I forgot his name. I love this guy. উনি একজন ভিপি, উনি সাইবার সিকিউরিটির ভিপি। তো উনি মুসলিম, তো আমি ওনার যখন নাম দেখছি সামথিং, ওনার নামটা হচ্ছে ইসলামিক, আমি ওনাকে গিয়ে
আসসালামু আলাইকুম বলছি, and he was like hi, কারণ উনি খুবই সারপ্রাইজ হয়ে গেছিল একজন মুসলিম দেখে। সো আমরা কথা বলা শুরু করি, আমি বলি যে what do you do, he is a VP in GCDI which is Global Cyber Defense Intelligence Team। ওনার সাথে আমি কথা বলি, ওকে বলে যে উনি, তারপর উনি he got really impressed, উনি আমার সিভি দেখছে, তখন সিভিতে আমার একটা ইন্টার্নশিপ ছিল, দুটো এক্সটার্নশিপ ছিল, লাইক yeah you were on the track। উনি আমার ক্লাস দেখছে, তারপর উনি আমাকে একটা সাইবার সিকিউরিটি প্রশ্ন করছে, আমি উত্তর দিছি যেমন what is a NIST framework, what does a cyber security analyst do in a day to day, what do you think। তারপর উনি বলে যে ওকে keep me on touch। তুমি আমাকে ওনার ইমেল দিছে, পার্সোনাল ইমেল দেওয়ার পরে উনি আমাকে বলে যে হচ্ছে we mainly hire junior or seniors but you are still sophomore, মানে তুমি এখনো সেকেন্ড ইয়ার। সো আমি জানি না তুমি হবে না কি হবে না, বাট ফর নাও তুমি যেটা করতে পারো, আগস্টের 15 তারিখ গোল্ডম্যান স্যাক্সের ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ ওপেন হয়, যে প্রশ্ন করছে আই থিংক শি ইজ ইন ইউএস রাইট নাও রাইট। সো আগস্টের 15 তারিখ শুরু হবে ওদের ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ, ইফ ইউ ওয়ান্ট অ্যাপ্লাই লেট মি নো। সো আগস্টের 15 তারিখ শুরু হবে, আমি জানি না তুমি সফটওয়্যার হিসেবে পাবা নাকি পাবা না, বাট অ্যাপ্লাই, আই এম গোনা টেক এ লুক, অ্যাপ্লাই। তো আমি অ্যাপ্লাই করার পরে সবসময় ওনাকে আমি লুপে রাখছি যে হাই স্যার আই জাস্ট অ্যাপ্লাইড, হাই স্যার, মানে ছোট ছোট ইমেল। সো এটাতে এই নেটওয়ার্কিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ এটা এখানে গোল্ডম্যান স্যাক্স বলো যে এই কোম্পানিতে বলো তুমি ইউ ক্যান রেফার এ পারসন, তুমি একজনকে রেফার করতে পারবা। এন্ড ধরো কেউ অ্যাপ্লাই করছে, ইভেন রেফার না করলেও ধরো আমি কোম্পানির ইনসাইডে আছি রাইট, এখন আমার ভাই অ্যাপ্লাই করছে, লেটস সে ভাই ওর বোন অ্যাপ্লাই করছে, সো আই ক্যান ইজিলি সেন্ড এ মেসেজ টু দ্য রিক্রুটার, কারণ আমাদের ইন্টারনাল সিস্টেম আছে, আই ক্যান মেসেজ এনিওয়ান, আমি কোম্পানি সিইওরও মেসেজ দিতে পারবো, ডেভিড সোলোমন। সো আই ক্যান ইজিলি মেসেজ ইন রিক্রুটার এন্ড সে হেই আমার বন্ধু অ্যাপ্লাই করছে দিস দ্যাট এন্ড দ্যাট, just to check in if he is doing okay or not। সো ওগুলা যখন করে is gonna make you stand out, যার কারণে তোমার নেটওয়ার্কিং লাগবে। বাট আদারওয়াইজ তুমি যদি জাস্ট নর্মালি অ্যাপ্লাই করো, হাজার গোল্ডম্যান স্যাক্সের 3000 স্পট, 26টা স্পটের জন্য 3,12,000 অ্যাপ্লাই করছে, which is more less than 0.1%, it's like 0.008%। তো তুমি কেমনে, তুমি যদি মনে করো আমার সিভি স্ট্যান্ড আউট করবে, এখানে একটা সিভি দেখো ওরা 5 সেকেন্ডে, একটা রিক্রুটার ওপেন করে 5 সেকেন্ডে স্ক্যান, আউট অর ইন। So networking is very important. So ওনার সাথে ওনাকে আমি লুপে রাখছিলাম যে হাই স্যার আমি অ্যাপ্লাই করছি, আসসালামু আলাইকুম দাদা, বাট আই গট রিজেক্টেড বিকজ আমি সফটওয়্যার সেকেন্ড ইয়ার। উনি আমাকে বলে নো প্রবলেম, ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন, কারণ তুমি সফটওয়্যার, আমি কখনো সফটওয়্যার দেখিনি, ইন্টার্নশিপ দেখিনি। সো উনি আমাকে লিঙ্ক দিছে মার্কেট ম্যাডনেস, HBCU মার্কেট ম্যাডনেস প্রোগ্রাম। আমি বলি যে ও আচ্ছা, আমি তো এটার নাম শুনছিলাম, আমার বেশ কিছু নেপালি ফ্রেন্ডস দে অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। সো এটা কি, এটা হচ্ছে একটা বিজনেস কম্পিটিশন ফর 6 months, আর একটা বিজনেস কম্পিটিশন হলো তোমাকে একটা প্রবলেম দিবে, ওই প্রবলেমটা তোমার টিম অনুসারে সলভ করতে হবে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে অনলি 5 জন যাবে আউট অফ কত, প্রায় 30-35টা টিম, এন্ড ওরা তোমাকে এনওয়াইতে নিয়ে যাবে, নিউ ইয়র্কে ওদের হেডকোয়ার্টারে নিয়ে যাবে, এন্ড তোমার প্রেজেন্ট করতে হবে পুরো কোম্পানির সামনে, ইনক্লুডিং দ্য সিইও ডেভিড সোলোমন। আমি বলি যে দূর বেটা, ফাইনাল আমি তো যাবই না, অ্যাপ্লাই করে দেখি কোনোভাবে, কারণ ফাইনাল ইজ দিস বিগ থিং, এটা পাগল নাকি। তো অ্যাপ্লাই করছিলাম, উনি আমাকে লিঙ্ক দিয়ে দেয় যে মার্কেট ম্যাডনেস শুরু হবে নেক্সট জানুয়ারিতে, রাইট, ইট ওয়াজ আগস্ট, জানুয়ারিতে শুরু হবে, তখন তুমি অ্যাপ্লাই করো। তো আমি অ্যাপ্লাই করছি, আলহামদুলিল্লাহ আই গট ইন। ওখানে যখন টিকে গেছিলাম ক্যাবনেটিক্সে, আমি জানি না কমপ্লিট আল্লাহ, কারণ ওখানে তোমার হায়ার বি ইন্টারভিউ দিতে হয়। হায়ার বি ইন্টারভিউর 3টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। আমি ভাবছিলাম যে হচ্ছে যে আমার ক্যামেরা অফ, সো আমি যে অন করে দিয়েছিলাম এটা আমার ছিল না, খেয়াল ছিল না। তারপরে আফটার সব মোমেন্ট আমি বলি যে আল্লাহ ক্যামেরা তো অন। এটা বলে হচ্ছে আমি ফার্স্ট কোয়েশ্চেন আই মিসড, সেকেন্ড 2টা কোয়েশ্চেন আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি, আমি বলি যে দিস ইজ গন, আমি এটা পাইতেছি না। পরে 2 দিন পর ইমেল আসে হচ্ছে ইউ গট ইন। আমি বলি আল্লাহ থ্যাংক ইউ। তারপরে ওটা যখন হয়েছে আমার, যখন তুমি ঢুকে যাও কোম্পানি, মানে কোন একটা প্রোগ্রামে, গোল্ডম্যান স্যাক্সের অনেক প্রোগ্রাম আছে, these are some suggestions। সো ওদের ভার্চুয়াল ইনসাইট সিরিজ আছে, ওদের লিডারশিপ প্রোগ্রাম আছে, ওদের মার্কেট ম্যানেজ ইজ অনলি ফর HBCU, বাট এই কোম্পানি রিলেটেড তুমি যদি প্রোগ্রামগুলোতে ঢুকতে পারো, তোমার নাম ওদের সিস্টেমে ইন হয়ে গেছে অলরেডি, which is a big thing। অনেকে মনে করে জাস্ট অ্যাপ্লাই করবো ওইভাবে ঢুকবো না। তুমি যে প্রশ্ন করছো ওকে আমি বলবো তুমি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাও তুমি দেখো ওদের স্টুডেন্ট প্রোগ্রাম আছে নাকি। যেমন গুগল অনেক হ্যাকাথন করে,
কনফারেন্স করো, ওসব যদি তুমি সিলেক্ট হও তোমার সিভি অলরেডি ঢুকে গেছে ওখানের মধ্যে ওদের সিস্টেমে। সো নেক্সট টাইম when a recruiter is reaching out ওরা তোমার নাম সার্চ করলেই পেয়ে যাবে যে কে কে আগে গুগলে কাজ করছে, ও তো দেখি আগে গুগলে এই এটা থ্রুতেই ছিল, কানেক্টেড ছিল। তো আমি so make sure that you do your research about all this internship student programs. তো আমি মার্কেট ম্যানেজ প্রোগ্রামে জয়েন করি, আমার টিম পাই আমরা বিজয় নেপালি, আমি বাংলাদেশি, ক্লোই, সোয়াদ, ফিলেমন। সো আমাদের 6 জনের টিম ছিল, 6 জন থেকে 3 জনই আমরা এখন জিএসএ, 3 জনই আমরা এখন জিএসএ। আরেকজন অ্যাপ্লাই পাইছিল, অফার পাইছিল, বাট he ended up choosing another company। আর বাকি 2 জন অলরেডি অফার সাইন করে ফেলছিল, যার কারণে পাই নাই। বাট আমরা সবাই যদি চাইতাম আমরা 6 জনই জিএসএ ঢুকতে পারতাম, কারণ ওই যে মার্কেট ম্যাডনেস, obviously we proved ourselves back there. So market madness stage 1, stage 2, stage 3 over this time ওখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা টিমের একজন মেন্টর থাকে। আমাদের মেন্টর ছিল সেবাস্টিয়ান গ্রাহান, I love this guy so much. So সেবাস্টিয়ান জার্মান স্টুডেন্ট, ও হচ্ছে ভিপি, ও অ্যাসেট ওয়েলথ ম্যানেজমেন্টের ভিপি। তো আমি সেবাস্টিয়ানের সাথে ওকে আমি ইমেল দিতাম যে ঠিক আছে মার্কেট ম্যানেজ ইজ গ্রেট বাট আই ওয়ান্ট টু ডু অ্যান ইন্টার্নশিপ। কিভাবে ইন্টার্নশিপে কেমনে করবো? ও আমার কয়েকটা মেসেজের পরে, ইমেলের পরে ওকে বলে যে ঠিক আছে লেটস ডু এ 101, মানে জাস্ট তোমার মতো এরকম 101 একটা জুমে চ্যাটিং। এনে আমাকে বলে যে তুমি কি করতে চাও। তারপর আমি রিসার্চ করি, ওই যে মুসলিম আঙ্কেলটার থেকে আমি জানছি ওদের একটা ভালো সাইবার সিকিউরিটি টিম আছে। তো আমি ওনাকে বলি যে I heard you guys have a really good cyber security team, I know you guys have technology risk, cyber risk, GCDI, tech advisory, I want to do something on cyber security. ও আমাকে বলে যে ভাই আমি তো অ্যাসেট বেসড ম্যানেজমেন্ট, আমি তো ফাইন্যান্স, আমার তো সাইবার সিকিউরিটি নিয়ে আইডিয়া নেই। দাঁড়াও তোমাকে আমি লিঙ্ক দিই কয়েকটা মানুষের, কানেক্ট করানোর চেষ্টা করি। উনি আমাকে 2টা এমডির ইমেল দেয়। এখন আমার তো মাথায় হাত, কি রে ভাই আমি কলেজ স্টুডেন্ট, আমার বয়স, আমি ঠিক মতো ইংলিশ বলতে পারি না, আমি এমডির লগে কি কথা বলবো? এই সময় তোমার নিজেকে ভাঙতে হবে। রিস্ক তো ইশকে একটা নিতে হবে। এইসব গোনার টাইম নেই। এমডি হোক, পার্টনার হোক, আরো ক্রেজি স্টোরি আছে। আমি ইন্টার্নশিপে আসার পর আমি পার্টনারকে মেসেজ দিয়েছি। পার্টনার মানে হইতেছে দিস ইজ দ্য সিইও, দিস ইজ দ্য পার্টনার। আমি একটা পার্টনারকে মেসেজ দিয়ে ওর সাথে আমি চ্যাট করছি, যেটা ইন্টার্ন পার্টনারের সাথে কথা বলবে এটা মানে ভাবেই না কেউ, বাট আমি ওইটা করছি। সো রিস্ক এত ইশকে, তোমার এত সেলফ কনসিয়াস হয়ে লাভ নাই, তোমার হানানোর কিছু নাই রে ভাই। কি করবে সর্বোচ্চ? আমাকে বাংলাদেশ পাঠাবে, ব্যাক পাঠাবে, নো প্রবলেম, সো হোয়াট। সো উনি আমাকে যখন 2টা এমডি ইমেল দেয়, আমি এমডি গুলাকে করি, মেল করি, ওনারা সবগুলো হচ্ছে সাইবার সিকিউরিটিতে। এন্ড দেন আই ডু এ 101 উইথ এন এমডি। কেমনে করছি আমি এখনো জানি না, আমার পা কাঁপতেছিল নিচে। সো আই ডু এ 101 উইথ এন এমডি, হি ইজ দ্য সুইটেস্ট। উনি এখানেই আছে আমার ইন্টার্নশিপে। সো উনি আমাকে বলে যে হ্যাঁ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। বাট এর আগে আমি রিসার্চ করছি, আমি উনি কি কাজ করে। ওনারা হচ্ছে খুব লো প্রোফাইল আর কি, ওনাদের অত সোশ্যাল মিডিয়া নাই, কারণ ওনারা সাইবার সিকিউরিটি কাজ করে, ভেরি সেন্সিটিভ। বাট ওনার পডকাস্ট শুনছি আমি, উনি পডকাস্টে চাই। তা আমি ওগুলা থেকে ইনফরমেশন বলছি, আপনি এই পডকাস্টে এটা বলছিলেন, এই পডকাস্টে এটা বলছিলেন, আপনাদের সাইবার সিকিউরিটি এটা আছে। হি গট রিয়েলি ইমপ্রেসড। কি রে এই পলতো দেখি জাস্ট জানানোর জন্য আসে নাই, ঠিক আছে, হি রিয়েলি ওয়ান্টস টু নো। এটা বলার পরে উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আই এম কিপিং ইউর সিভি, when you apply let me know next year, which is next year, ঠিক আছে। আমি আগস্টে অ্যাপ্লাই করবো, আগামী বছর আগস্টে অ্যাপ্লাই করবো, এখনো জানুয়ারি। সো ইন দ্য মিন টাইম আমি গোল্ডম্যান স্যাক্সের সেকেন্ড, ওই মার্কেট ম্যানেজমেন্টের সেকেন্ড স্টেজে পার করে ফাইনাল স্টেজে আলহামদুলিল্লাহ কেমনে গেছি জানি না, বাট উই ট্রাইড এন্ড উই ওয়েন্ট টু দ্য ফাইনালস। আমাদের ফাইনালস মেতে হয়েছিল, গত বছরের মেতে। ওরা আমাকে নিউ ইয়র্কে নিয়ে গেছে, আমাদের 5 জনের টিমকে নিউ ইয়র্কে নিয়ে গেছে। সো আমার প্ল্যান ছিল গ্রেট, আমরা তো ফাইনাল প্রেজেন্টেশন করবো, বাট আমার এই মানুষটা যে আমাকে বলছে, আমাকে আরো কয়েকজনের নাম দিছে এমডি, আমি ওদের সাথে মিট করব। তো আমি ওনাকে একটা মেসেজ দিছি প্রেজেন্টেশনের সকালে, আমার প্রেজেন্টেশন 2টায়, আমি ওনাকে 8টায় মেসেজ দিছি যে স্যার আমি তো নিউ ইয়র্কে আসছি, এখানে কি কেউ আছে কারোর সাথে আমি মিট করতে পারবো? এগুলো হইতেছে তোমার নিজের নিতে হবে, নিজের তোমার রিচ আউট করতে হবে। ওনারা তোমার মেসেজ দিবেন, ওনাদের তোমার মনেই নাই হয়তো আমার নাম, বাট আমি বলছি তোমার সাথে আমি কথা বলছিলাম। বাট ইন দ্য মিন টাইম আমি কিন্তু ওনাকে লুপে রাখছি, আমি এটা করছি, we reached the finals, উনি বলে যে ইয়ে গ্রেট। নেটওয়ার্কিং জাস্ট এমন না যে তুমি একবার বলবা কথা, দ্যাটস ইট। ওকে পার্সোনাল রিলেশনশিপ রাখতে হবে একটা ওভার দ্য টাইম।
তারপর আমি ওই যে মুসলিম যে আঙ্কেলের সাথে আমার পরিচিত হয়েছিল ওনাকে আমি একটা মেসেজ এই আমি নিউ ইয়র্কে রিচ করছি লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু মিট উনি বলেছেন আমি তো আল আছে বাট বেস্ট অফ লাক আলহামদুলিল্লাহ ইউ গোইং টু গুড তো আমি ওনাকে মেসেজ দিই এমডিটাকে যে নিউ ইয়র্কে কেউ আছে নাকি উনি বলছে ঠিক আছে নিউ ইয়র্কে 2 জন আছে আমি ওদেরকে ইমেলে সিসি করতেছি গো মিট দেম এখন আমি মেল তো দিয়ে দিছি এখন সামনাসামনি কি মিট করবো ভাই আবার পা কাঁপতেছে তারপরে একজন এমডি উনি আমাকে আরেকটা এমডি উনি আমাকে একটা ইমেল দেয় বলে যে ঠিক আছে তুমি 28 নাম্বার ফ্লোরে আসো আমি তোমার জন্য মিট করতেছি আমি বলি ভাই শেষ তারপরে আমরা 28 নাম্বার ফ্লোরে গেলাম সুইডেস্ট গায় আমি তো ভাবছিলাম যে আল্লাহ এমডি মানে কি না কি হয় উনি আমাকে নেওয়ার জন্য 42 ফ্লোর থেকে 28 ফ্লোরে আসছে আমাকে নেওয়ার জন্য এমডি তারপর উনি আমাকে বলে চলো আসো তারপর উনি আমাকে নিয়ে গেছে 42nd ফ্লোর যেখানে সব ইঞ্জিনিয়াররা আছে মেইনলি এমডিস দিস এন্ড দ্যাট সি সুইট তারপর উনি আমাকে দেখাইছে উনি আমার জন্য প্রিন্ট করে রাখছে ভাই উনি বলে যে তোমার কথা আমি অনেক শুনছি তোমার কথা আমি ওর থেকে শুনছি বলে যে ওর থেকে শুনছি মানে বলে যে যার সাথে যে এমডির সাথে আমার আগে হয়েছিল কথা হয়েছিল বলে যে হ্যাঁ তোমার সাথে কলার পরে ও আমাকে তোমার নাম দিছে ও বলছে হচ্ছে যে কিপ এন আই অন হিজ অ্যাপ্লিকেশন বলে যে ভাইরে ভাই ও আমার সিভি ওর কাছে অলরেডি প্রিন্ট করে রাখছে আমার সিভি তারপরে ও আমাকে সবকিছু দেখাইছে কিভাবে সাইবার সিকিউরিটি ওয়ার্ক করে গোল্ডম্যান স্যাক্সে সাইবার সিকিউরিটি ওদের কোন কোন টিম আছে না আছে আমি খালি শুনছি লিসেন ওনারা যখন কথা বলে শুনো ডোন্ট মানে মানুষ নিজের সম্পর্কে কথা বলতে অনেক ভাবে ভালোবাসে তোকে প্রশ্ন হোয়াট মেড ইউ কাম হিয়ার এন্ড উনি গোল্ডম্যান স্যাক্সে আছে আজকে 50 বছর প্রায় 50 বছর যে এমডির সাথে আমি কথা বলতেছিলাম 50 বছর উনি গোল্ডম্যান স্যাক্সের ফার্স্ট কোড উনি লিখছে যে হোয়াট মেড ইউ স্টে ফর 50 ইয়ার্স জানার চেষ্টা করো ওনারা জানে তুমি ইন্টার্ন তুমি কিছুই জানো না তুমি এমআইটি থেকে আসো তুমি কলম্বিয়া থেকে আসো তুমি প্রিন্সটন থেকে ওনারা যা জানে কম্পেয়ার টু ইউ তুমি কিছুই জানো না বাট ওনারা যেটা দেখতে চাই কি তুমি শিখতে চাও নাকি আমি জাস্ট কোয়েশ্চেনিং উনি আমাকে বলে যে তোমার গোল কি আমার গোল হচ্ছে যে আমার কাম ব্যাক অ্যাজ এন ইন্টার্ন সোজা কথা উনি আমাকে ডাইরেক্ট স্ট্রেট ডেট টু আই উনি আমাকে প্রশ্ন করছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আমার এন ইন্টার্নশিপ আমি ডাইরেক্ট বলছি একদম আমার এন ইন্টার্নশিপ উনি বলে যে ওকে ঠিক আছে তারপর আমি বলি যে তারপর আমি আমার মোবাইল বের করছি যে আরেকটা তো মানুষ আছে বলে যে কি রে তুমি তো সবার নাম জানো দেখি আমি বলি যে এ উনি বলে যে ও তো এখানে আছে চলো তাহলে নিয়ে যাই তোমাকে আমি উনি আমাকে নিয়ে গেছে আরেকজনের অফিসে আরেকটা এমডি ওনার সাথে কথা বলে উনি আমাকে বলে যে তারপর ওনাকে আমি স্ট্রেট প্রশ্ন করছি আর ইউ এমডি আমার মাথা কাজ করতেছিল না তখন উনি বলে যে হ্যাঁ আমি এমডি সো হোয়াট তারপর উনি বলে যে স্যার আই ওয়ান্ট অ্যান ইন্টার্নশিপ আই ওয়ান্ট নো এভরিথিং অ্যাবাউট দ্যাট ইন্টার্নশিপ প্রোগ্রাম ডিরেক্ট কোনো কথা নাই আপনি কি করবে আমাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে বের করে দিবে নো প্রবলেম সমস্যা কি ডিরেক্ট হইতে হবে ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ ওয়ান্ট তারপর উনি আমাকে বলে যে ওকে ঠিক আছে আই নো আমাদের টাইম হয়ে যাচ্ছে বাট উনি আমাকে বলে যে ওকে গ্রেট উনি আমার সাথে প্রায় 5 মিনিট কথা বলছে উনি আমাকে সাইবার সিকিউরিটি অনেকগুলো প্রশ্ন করে স্ট্রেট বলে যে তুমি আসতে তো যাও কিন্তু তোমার আছে নাকি তোমার কি নলেজ আছে নাকি এখানে তো নেপোটিজম হয় না জাস্ট বিকজ তুমি এমডি কে চিনো ডাজন্ট মিন তুমি ইন্টার্নশিপ পেয়ে যাবে ইউ হ্যাভ টু আর্ন ইট ইউ হ্যাভ টু নো দ্য স্টাফ উনি আমাকে সাইবার সিকিউরিটি অনেকগুলো প্রশ্ন করছে আমি সবগুলোর আনসার দিচ্ছি উনি বলে যে ওকে উই উইল কিপ অ্যান আই তারপরে আমি দুটো মিটিং এর পরে প্রেজেন্টেশন দিলাম প্রেজেন্টেশনে উই বিকেম সেকেন্ড আমরা সেকেন্ড হয়েছি আমরা $5 লাখ জিতছি হার্ভার্ড ইউনিভার্সিটির জন্য তারপর আমরা ইচ স্কলারশিপ পাইছি অ্যারাউন্ড 30,000 করে সো এই যে যখন জিতলাম সেকেন্ড হইলাম এটাও আমি সবাইকে জানাইছি সবগুলো এমডি কে আবার রাতে গিয়ে একটা ইমেল দিছি হাই উই বিকেম সেকেন্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম আজকে আপনার সাথে দেখা হয়েছে বাট আমরা আপনার পরে আমরা আবার সেকেন্ডও হয়েছি এই যে ইমপ্রেশনটা রাখছি তারপরে গত সামারে আমি ইন্টার্নশিপ করলাম ওই ইন্টার্নশিপের সবগুলা কথা আমি প্রত্যেকটা এমডি কে ইমেল দিয়ে জানাইছি লুপে রাখছি প্রায় 1 বছর ধরে আমি ওই রিলেশনশিপটাকে আমি নার্চার করছি ওনাদেরকে আমি জানাইছি লুপে রাখছি তো ওনাদের আমার একটা আইডিয়া ছিল তারপর আগস্ট যখন আসছে আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে 2 সপ্তাহ পর ইন্টারভিউ পাইলাম ইন্টারভিউ যখন পাইছি ওইটাও আমি জানাইছি মানে আমি এনই করে ফেলছি রে ভাই এনই করে ফেলছি কিন্তু আমি বলি যে সমস্যা কি আমি সর্বোচ্চ কি হবে আমি ইন্টার্নশিপ যদি নাও পাই এট লিস্ট আই হ্যাভ এ গুড রিলেশনশিপ নেটওয়ার্কিং তারপর ওনাদেরকে আমি বলি ইন্টারভিউর আগে আমি বলি যে আর কোন ইন্টার্ন আছে কোন ইন্টার্নশিপ করছে এমন কোন মানুষ আছে যাদের সাথে আমি কথা বলতে পারি ও আমাকে বলে যে হ্যাঁ একজন আমাকে বলে যে হ্যাঁ এমন নাম ওর সাথে কথা বলার পরে আমি বলি যে তোমার আর কোনো ফ্রেন্ড আছে যে তোমার সাথে ইন্টার্নশিপ করছে তো আমি এরকম করে 4টে ইন্টার্নের সাথে কথা বলছি 4টে এমডির সাথে কথা বলছি 2টা ভিপির সাথে কথা বলছি মানে ওর টিম আমারে জানে আমি যখন এখানে আসছি সবাই আমারে বলছে কি রে বেটা তোর তো পুরো টিম চিনে অলরেডি নেটওয়ার্কিং
নেটওয়ার্কিং এট দ্য সেম টাইম স্কিল লাগবে, অবভিয়াসলি 100% স্কিল ছাড়া তো তুমি টিকতে পারবে না। এই যে আমার ফার্স্ট স্টেজ ছিল প্রোগ্রামিং, কোডিং চ্যালেঞ্জ। আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল কোডিং চ্যালেঞ্জ আমার পাস করতে হবে। সেকেন্ড স্টেজ না, প্রথম হায়ার ভিউ, তারপরে কোডিং, তারপরে 2 স্টেপ, 2টা ইন্টারভিউ ছিল আমার 45 মিনিটস। আর আমার ইন্টারভিউ ছিল ভিপির সাথে, সাইবার সিকিউরিটি ভিপি, এবং ওনারা অলরেডি আমার নাম শুনছে, সো আমাকে ওনারা আরো প্রেসার দিছে, দেখি বেটা তুই কি জানোস দেখি। সো নেটওয়ার্কিং, এই যে তুমি বাকিটাকে আপনি কি করবা তোমার উপর, বাট যে ফার্স্ট ফুটটা তুমি রাখবা কোনো কোম্পানিতে থ্রু নেটওয়ার্কিং। যদি তুমি ভাবো যে আমি যে সিভি দিয়ে অ্যাপ্লাই করে ফেলবো, গ্রেট, যদি আলহামদুলিল্লাহ, ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, বাট আমি বলবো যে হচ্ছে মোর ইফেক্টিভ, আল্লাহ সবসময় বলছে যে বি এফেক্টিভ, গেইন নলেজ, বি এফেক্টিভ। সো ইফেক্টিভ যদি তুমি হয়ে যাচ্ছ, আমি বলবো হচ্ছে নেটওয়ার্কিং। সরি অনেক বড় আনসার, বাট নো ইটস ওকে ভাই। আমি যেটা বুঝতে পারলাম যে ইটস নট যে আপনি অ্যাপ্লাই করছেন দেন হয়ে গেছে, ইটস অ্যাবাউট দ্য 1 year অফ ইওর হার্ড ওয়ার্ক, লাইক সবার সাথে নেটওয়ার্কিং করা, কথা বলা। সো একটা বছরের জার্নি এখানে, জাস্ট অনেকে মনে করে ও তো 1.5 বছর, প্রায় 1.5 বছর, अराउंड 1.5 বছর। মানে আমি ইন্টার্নশিপ অফার পাইছি अराउंड অক্টোবর নভেম্বর। সো ওই বছরের জুলাই থেকে পরের বছরের নভেম্বর পর্যন্ত। ওকে ভাই, if you have more time ভাই আমরা আরেকটা কোশ্চেন নিব। মাহির কোশ্চেন, যে আপনাকে ইনভিটেশন দিছিল ফর দিস ওয়েবিনার, ওর একটা কোশ্চেন হচ্ছে, ও আজকে ফ্লাই করতেছে বাই দ্য ওয়ে, মেবি এয়ারপোর্ট। মাহি তুমি যদি আসো, লেট মি নো, হি ইজ অ্যামেজিং। ও সব সময় এতটা, নিউ জার্সিতে মেবি যাচ্ছে এখন, অলমোস্ট প্রবাবলি নিউ ইয়র্কে। So, Bhai, I saw in one of your posts that your professor encouraged you to apply for a scholarship that suggests you have a strong connection with your professors. As an international student, how can one build a great relationship with their professors, and how much did that relationship help you in securing an internship? Internship niye amar bhaiya question ta paisi, but in the campus, how to build a network or relationship with professors in the first look? লাইক অনেক স্টুডেন্ট থাকে, তার মধ্যে আমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করব? ফার্স্ট অফ অল, অনেক স্টুডেন্ট আছে ইউএসএ তে, গ্রেট, বাট অত ভালো স্টুডেন্ট নাই। লেটস বি রিয়েল অনেস্ট। এখানে হচ্ছে মানুষকে, আমি একটা জিনিস যেটা দেখছি, ওয়ান থিং দ্যাট আই লাভ অ্যাবাউট মাই বাংলাদেশি কালচার ইজ দ্যাট আমরা যেভাবে শিক্ষকদেরকে যে রেসপেক্টটা দিই, এটা আলহামদুলিল্লাহ, এটা এখানে এসে আমি বুঝতেছি ইটস এ বিগ থিং। এখানে হচ্ছে সবাই প্রফেসরকে হোয়াটস আপ, আমি ভাই ওইসবে নাই, আমি সবাইকে স্যার ডাকি, আমি সবাইকে ম্যাডাম ডাকি। এমন না যে হচ্ছে পাম দেওয়ার জন্য স্যার ম্যাডাম, এটা কিন্তু একটা, এটা কালচার না, আমি বলবো যে হচ্ছে ইটস এ সাইন অফ রেসপেক্ট। আমি বাংলাদেশে সাইন স্যার ম্যাডাম বলে হচ্ছে পাম দেওয়ার জন্য, বাট আমি এখানে বলি কমপ্লিট আউট অফ রেসপেক্ট। তুমি যদি এখানে আমেরিকান কিছু ওয়েস্টার্ন ফিল্ম দেখো, ডালাসে, টেক্সাসের দিকে, ওরা কাবই বুট পরে এবং ওরা সবাইকে স্যার ডাকে, ইয়েস স্যার, হাউজ ইট গোইং, হাই ম্যাডাম, হাউজ ইট গোইং, হাই ম্যাম, ঠিক আছে। সো আমি সবসময় ওইটা আমি সবসময় ফলো করি, ওদের পাম দেওয়ার জন্য না, দ্যাটস জাস্ট হাউ আই শো রেসপেক্ট। গোল্ডম্যান স্যাক্স আমাকে অনেকে বলছে, ভাই তোরে স্যার ডাকতে হবে না রে ভাই সবাই, আমি বলি যে ইটস জাস্ট হাউ আই শো রেসপেক্ট, দ্যাটস ইট। তারপর আমি যখন বোর্ডিং স্কুলে ছিলাম, ওখানে আমাদেরকে শিখিয়েছে স্যার এন্ড ম্যাডাম ইজ এ সাইন অফ রেসপেক্ট। সো ফার্স্ট অফ অল, আমি যখন, তোমার ক্লাস অ্যাক্টিভ হইতে হবে, মানে ইউর অ্যাক্টিভ, ওরা দেখে, ওরা চায় রে ভাই। এখানে প্রফেসরদের জন্য আমার খুব খারাপ লাগে, ওরা আসলে মানে এত এনার্জি নিয়ে আসে, কিন্তু পোলা ভাই ক্লাসের মধ্যে মোবাইল চালায়, পিছে বইসা মোবাইল চালায়, মুভি দেখে। তো ওনারা আসলে দে ট্রাই আ লট। ওনারা মানে তুমি যদি প্রফেসরের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো, তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে লিটারালি এক প্রকার, ফার্স্ট অফ অল। এবং ওনারা দে ওয়ান্ট হেল্প, দে রিয়েলি ওয়ান্ট হেল্প। বাংলাদেশে অনেক ভালো টিচার আছে, বাট এটা অনেক সময় অনেক টিচার হচ্ছে এই তোকে আমার কোচিং করতে হবে, আমার কোচিং করতে হবে, এখানে কিছু নাই। এখানে দে আর অলরেডি গেটিং পেইড, এবং ওরা যদি বলে যে হচ্ছে তুমি আমার থেকে টিউটর নাও, ওরা পুলিশ এসে ওদেরকে ধরে নিয়ে যাবে। সো ওরা যখন জেনুইনলি হেল্প করতে চায়, ওরা হেল্প করতে চায়। এখন আমি বলবো যে হচ্ছে আমেরিকার পোলাপাইন হচ্ছে যে এগুলার মর্ম বুঝে না, কারণ হচ্ছে দে টেক এভরিথিং ফর গ্রান্টেড, ঠিক আছে। ওরা লোন নিয়ে পড়াশোনা করতেছে, ঠিক আছে, বাট দ্যাটস দেয়ার পার্সোনাল চয়েস। আমি যেটা সবসময় করি, অবভিয়াসলি ক্লাস অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, কারণ আমার ক্লাস অ্যাক্টিভ হইতে হবে, নাইলে আমার স্কলারশিপ যাবে না। সো ক্লাস যখন তুমি অ্যাক্টিভ হবা, ক্লাস অ্যাক্টিভ হওয়ার কিন্তু কিছু ওয়ে আছে। মাহি যেহেতু আসতেছে, ফার্স্ট বেঞ্চে বসো, লিটারালি তুমি ফার্স্ট বেঞ্চে বসে, যদিও বাংলাদেশে থাকতে আমি লাস্ট বেঞ্চে বসতাম, আই ওয়াজ লাস্ট বেঞ্চার, বাট এখানে এসে হচ্ছে ফার্স্ট বেঞ্চ, কোনো কথা নাই। ফার্স্ট বেঞ্চে বসে যেটা হয়, তুমি ইন্টারেক্ট করতে পারবে প্রফেসরের সাথে, এবং তুমি ওদেরকে প্রশ্ন করতে পারবে।
আমি তোমাকে জাস্ট একটা স্টোরি বলি, গুগল স্কলার। আচ্ছা বাই দ্য ওয়ে আমি কিন্তু 12টার পরেও যেতে পারবো, কোনো সমস্যা নেই, ইটস এ স্যাটারডে, আমার এখানে অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানে স্যাটারডে আসলে কোনো কামই নেই আমার লিটারালি, আমার এখন একটু পরে রান্না করতে হবে, বাট এনিওয়েজ। সো আমার গুগলের ওনার নাম হচ্ছে অনুপম বিশ্বাস, উনি হচ্ছে ইন্ডিয়ান প্রফেসর, উনি একটা ক্লাস পড়ায় হচ্ছে বিজনেস ইনফরমেশন, something like that, business information. So এটা হচ্ছে business analytics, sorry, BA ক্লাস। তো ওই ক্লাসটা আমি নেই, কারণ হচ্ছে আমার নিতে হবে এই কারণে। তখন আমি যখন ওখানে যাই, ওখানে যাওয়ার পর আমি দেখি হচ্ছে I really started enjoying the class. It's about R ইউজ করে তুমি ডাটা অ্যানালিটিক্স করা, অ্যানালাইজ করা। তো আমি ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসা শুরু করি সব সময়। তারপর ওনার সাথে আমি জাস্ট কনভারসেশন করতে থাকি, উনি আমাকে হোমওয়ার্ক দেয়, উনি আমাকে বলে যে হাউ ডিড ইউ গাইস ডু উইথ দ্য হোমওয়ার্ক, আর কেউ আনসার দেয় না, আমি আনসার দিই যে ইট ওয়াজ রিয়েলি ইজি, আই ডিড ইট ইন দিস ওয়ে দিস ওয়ে দিস ওয়ে দিস ওয়ে দিস ওয়ে। এইসব যখন বলছি উনি জাস্ট মানে খুশি হয় আর কি, উনি খুশি হয় যে যাক অন্তত একটা বলে আনসার দিল, একটা বলে আনসার দিল। আমি আনসার দিছি, বাট আমার খারাপও লাগে ভাই, আমি 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 মনে করি আমি একজন এমপ্যাথ। এখন উনি যখন প্রশ্ন করছে, কেউ যখন উত্তর দিচ্ছে না, আমি আরে ভাই কেউ উত্তর দিতেছে না, তা আমি উত্তর দিই। এভাবে উই বিল্ড এ কানেকশন। এখন উনি আমাকে বলে যে হচ্ছে পরে নেক্সট টাইম দেখে উনি আমাকে বলে যে আরাফাত ইউ আনসার, হোয়াট ওয়াজ ইউর আনসার, অথবা উনি একটা আনসার করে উনি আমার সাথে করে চেক করে, ডাবল চেক করে। সো আই এনগেজড, আই কমপ্লিটলি এনগেজড উইথ হিম। আমি ওনার পার্সোনাল জার্নি জানার চেষ্টা করছি, যে আপনি ইন্ডিয়া থেকে আসছেন, হাউ ওয়াজ দ্য ট্রানজিশন। সো পার্সোনাল একটা রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করো, ঠিক আছে? খালি এমন না যে প্রফেসর আমি হোমওয়ার্ক আনি নেই আজকে। তুমি জিজ্ঞেস করো আপনার বাসায় কে আছে, do you have any kid, do you have any son? এখানে অনেকগুলো প্রফেসর দেখবো হচ্ছে যাদের বয়স around 60-70, ওরা হালকা লোনলি, কারণ ওদের ছেলেরা আলাদা জায়গায় থাকে, ওরা একা একা থাকে। সো ট্রাই টু মেক এ কানেকশন এন্ড ডোন্ট মেক এ কানেকশন যে আমি কিছু পাবো এটার আশায়, না, দিবে আল্লাহ, ইউ বিলিভ দিবে আল্লাহ। তুমি জাস্ট মানুষের সাথে জানো, এবং আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, ওদের স্টোরি আমি ভাবি যে হচ্ছে সবার আমাদের একটা স্টোরি আছে ভাই। It's so nice যে আমি আরেকজনের স্টোরি সম্পর্কে জানবো, ওনার সাথে আমি কানেক্ট করবো। তো ওনার সাথে আমি অনেক কথা বলি, ওনাকে আমি বলি যে হচ্ছে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এখানে হাওয়ার্ডের পাশে, they have great biryani, you should go and check it out. উনি বলে যে ও আচ্ছা গ্রেট, I'm going to check it out. তারপর একদিন আমি ঘুম থেকে উঠি, তো এইভাবে চলতেছে। ওনার ক্লাস মিড টার্ম এক্সাম গেল, I did pretty well. ওনার সাথে আমি সবসময় এঙ্গেজ রাখছি। মাঝে মধ্যে ক্লাসে আসিনি, ওনাকে আমি ক্লাসে না আসলেও, এখানে ক্লাসে তুমি না আসলে কিন্তু তোমাকে কেউ কিছু বলতে পারবে না, বাট ক্লাসে না আসলেও আমি ওনাকে পরের দিন ক্লাসে গিয়ে ক্লাসে যা মানে মিস করলে আমি ওনাকে একটা ইমেল দিয়ে রাখছি যে স্যার আমি তো আসলে আজকে এই কারণে ক্লাসে আসতে পারিনি। উনি বলে যে ভাই বাংলাদেশের মতো অ্যাটেন্ডেন্সে মার্ক নাই। আরে না, মানে কয়েকটা ক্লাস অ্যাটেন্ডেন্স মার্ক আছে 10%, বাট অনেকে যায় না, মোস্ট অফ দ্য ক্লাসে নাই। এখানে তো ভাইয়া লাইক যে 70% অ্যাটেন্ডেন্স না থাকলে মিড এক্সাম দিয়ে দিবে না ভাই। বাংলাদেশের হিস্টোরি শুনলে আমার লাগে পুরো আলাদা একটা জগৎ। আমি ভাবতে পারি না বাংলাদেশের ইউনিভার্সিটি থাকলে আমি কি করতাম। সো ওনাকে আমি মেসেজ দিয়ে রাখতাম যে আমি আজকে আসতে পারবো না স্যার এই কারণে। উনি বলে যে কোনো সমস্যা নেই, তুমি যে আমার মেসেজ দিচ্ছি এটাই বোধ, অনেকে তো মেসেজ দেয় না। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি হচ্ছে উনি আমাকে একটা ইমেল ফরওয়ার্ড করছে। আমি বলেছি কি ইমেলটা কি? তারপর আমি ওপেন করে দেখি হচ্ছে গুগল ফেলোশিপ হাওয়ার্ড ইউনিভার্সিটিতে। গুগল আসতেছে, ওরা হাওয়ার্ড ইউনিভার্সিটিতে ইনভেস্ট করতে চায়, এবং ওরা ইনভেস্ট করতে চায় একটা ফেলোশিপ প্রোগ্রামের থ্রুতে। তো আমি পরে দেখলাম যেটা হচ্ছে সাপ্লাই চেইন হচ্ছে একটা মেজর। আই ডোন্ট নো ইফ ইউ নো, সাপ্লাই চেইন হচ্ছে একটা মেজর। আমাদের যেমন মেজর আছে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, সিএস, সাপ্লাই চেইন একটা মেজর। তো আমি বলি স্যার এটা সাপ্লাই চেইন স্টুডেন্টদের জন্য। উনি আমারে বলে যে ভাই সাপ্লাই চেইন স্টুডেন্ট ঠিক আছে, কিন্তু এখানে কেউ অ্যাপ্লাই করবে না আমি জানি, এবং তুমি তো এই যে ক্লাস নিতেছো বিএ বিজনেস অ্যানালিটিক্স, এটা তো সাপ্লাই চেইনেরই ক্লাস এক প্রকার। সো ইউ হ্যাভ দ্য আইডিয়া, তুমি অ্যাপ্লাই করো, বাকিটা আমি দেখতেছি। আমি বলি যে ওকে। আমি ফেলোশিপটা দেখলাম, $6,000 স্কলারশিপ পাবো তুমি গুগল থেকে। তারপরে গুগলের ইঞ্জিনিয়ারদের সাথে তুমি কথা বলতে পারবা, তারপর ওরা তোমাকে ফ্লাই করে নিয়ে যাবে জর্জিয়াতে। আমি বলি যে ভাই দিস ইজ অ্যামেজিং। উনি যদি আমাকে এটা না বলতো এটা আমি পাইতামই না, কারণ এটা জাস্ট ফর সাপ্লাই চেইন স্টুডেন্টস। ওনাকে লিটারেলি ওখানে ইনস্ট্রাকশনে বলে দিয়েছে অনলি ফরওয়ার্ড টু সাপ্লাই চেইন স্টুডেন্টস। বাট উনি আমাকে কেন করছে? আই ওয়াজ অ্যাক্টিভ অন ক্লাস, আই হ্যাড এ গুড পার্সোনাল কানেকশন। উনি জানে যে আমার মেজর সিআইএস, বাট উনি স্টিল আমাকে ইয়াটা দিছে। তো আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে উনি আমাকে বলে যে 2 দিন পরে, আমি বলি যে স্যার আমি কি স্কলারশিপটা পাবো? আমার তো মনে হয় না পাবো, কারণ আমি তো সাপ্লাই চেইন না। উনি বলে যে বেটা অ্যাপ্লাই করছে 5 জন, ওয়েট চিল, সময় আছে। তারপরে বেশ কিছু মানুষ অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পরে কম্পিটিটিভ ছিল, বাট উনি আমাকে রিকমেন্ডেশন লেটার দিয়েছে উনি।
আমি আমার রেকমেন্ডেশন লেটার পাইছি ওনার থেকে। এখন ওনার ক্লাস হচ্ছে নাম্বার 1 সাপ্লাই চেইন ক্লাস। এই যে ওনার সাথে আমার একটা কানেকশন, এই যে উনি আমাকে রেকমেন্ড করছে, উনি আমাকে বলে যে হচ্ছে এই যে ওনার নাম, উনি আমাকে একটা নাম দিয়েছে, নাম দিয়ে বলে হচ্ছে উনি হচ্ছে সাপ্লাই চেইনের হেড, তুমি ওনার কাছে একটু রিচ আউট করো, কারণ তুমি তো সিএস স্টুডেন্ট, তো সিএস এবং সাপ্লাই চেইনের মধ্যে হচ্ছে একটু মনে করো দুইটা আলাদা ইয়া, তো মেজর তো ওদের একা দেখতে পারো না, একা দেখতে পারো না হাওয়ার্ডে। তো উনি বলে যে তুমি অনেকে একটা মেসেজ দাও, তুমি অনেকে একটা মেসেজ দিয়ে ওনার সাথে একটা ইয়া করো। তা আমি ওনার সাথে একটা 1-on-1 করলাম। উনি আমার সাথে 1-on-1 করার পরে ওনাকে আমি বলি যে ম্যাম, আমি জানি আমি সাপ্লাই চেইন না, কিন্তু আপনি আমাকে একটা সুযোগ দেন হাওয়ার্ড ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্টের জন্য গুগলের কাছে। এট দি এন্ড অফ দ্য ডে আমরা তো গুগলে হাওয়ার্ড ইউনিভার্সিটিকে ইয়া করতেছি, রিপ্রেজেন্ট করতেছি, রাইট? গিভ মি দ্য চান্স, okay, give me the chance. I'm going to represent Howard. I'm not going to represent supply chain or CIS. I'm going to represent Howard University as a bison. এটা যখন বলছি উনি মনে করো খুব ইমোশনাল হয়ে গেছে, উনি খুব ইমপ্রেস হয়ে গেছে। and I got the scholarship, I got the fellowship. এই স্কলারশিপটা যে আমি পাইলাম, ফেলোশিপটা পাইলাম কমপ্লিটলি বিকজ আমার প্রফেসরের সাথে আমার একটা ভালো ইয়া ছিল, কি বলে রিলেশনশিপ ছিল। এখন তোমার জন্য আমার যেটা ইয়া থাকবে মাহি, তোমার জন্য আমার যেটা টিপস থাকবে সেটা হচ্ছে ট্রাই টু মেক এ পার্সোনাল রিলেশনশিপ উইথ ইউর প্রফেসর। গিয়ে জিজ্ঞেস করো ওনারা কি করে, ওনারা না করে, গিয়ে জিজ্ঞেস করো ওনাদের যে রিসার্চ যদি করে কোন ধরনের রিসার্চ করে, কি করে না করে, সবকিছু তোমার পার্সোনাল ভাবে গ্রো করার চেষ্টা করো, রাইট? তারপর ওনাদেরকে জিজ্ঞেস করো যে আপনি যে ক্লাস নেন আর কোনো ক্লাস নেন নাকি, এন্ড বি অ্যাক্টিভ অন দ্য ক্লাস এবং রিচ আউট। এখানে কিন্তু প্রফেসররা কিন্তু ইয়া দেয়, অফিস আওয়ার্স দেয়। অফিস আওয়ার্স মানে হচ্ছে তুমি ওনাদের কাছে গিয়ে শিখতে পারবা। প্রতি সপ্তাহে ওনারা অফিস আওয়ার্স করে অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্স, কেউ যায় না। আই ক্যান গ্যারান্টি যে 90% স্টুডেন্ট যায় না। তো তুমি অফিস আওয়ার্সে যাও, সাম মোর টাইম, ইউ হ্যাভ সাম মোর টাইম টু টক টু দেম। সো পার্সোনাল রিলেশনশিপ গ্রো করার চেষ্টা করো and make them feel seen. ওনাদেরকে একজন পার্সন হিসেবে ট্রিট করো, ওনাদেরকে প্রফেসর, আল্লাহ প্রফেসর এইভাবে ট্রিট না করে জাস্ট ওনারাও মানুষ, আমিও মানুষ, এভাবে ট্রিট করার চেষ্টা করো, এটাই। ওয়েল ভাই, আই থিংক ওর অ্যানসার পেয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার আমি ব্যাক আসি আপনার স্কলারশিপের যে ব্যাপারটা, হাওয়ার্ড ইউনিভার্সিটি কি আসলে ফুল টিউশন স্কলারশিপ প্রোভাইড করে? লাইক ইন দ্য রিসেন্ট ইয়ার্স, ফল 24 এবং ফল 25 এ আমি যতজনকে হাওয়ার্ডে অ্যাপ্লাই করতে দেখছি, দে ডোন্ট প্রোভাইড ফুল tuition even after applying for financial aid. So like এখানে আসলে ওরা কি স্কলারশিপটা কমাই দিছে এরকম কিছু? ইয়া সো গত 2 বছর মেবি ওরা নিড, ওরা দুইটা জিনিস দেয়, একটা নিড দেয়, একটা স্কলারশিপ দেয়। ওরা মনে হয় নিডটা দেওয়া বন্ধ করছে, আই গেস। না নিডটা দেয়, বাট স্টিল ওরা হচ্ছে স্কলারশিপটা দেয় না নাকি না, ফুল টিউশনটা দেয় না। ও আই গেস সো বাজেটে অনেক প্রবলেম হয় মাঝে মধ্যে, ঠিক আছে? ওদের যেসব স্পন্সরস, ওদের থেকে ওরা বাজেট পায় না সব সময়। সো ওরা যদি স্পন্সর থেকে টাকা না পায়, ওরা তো আসলে দিতে পারবে না, স্কলারশিপ দিতে পারবে না। সো ইটস নট লাইক দে হেট আস, নাথিং লাইক দ্যাট। ওরা হচ্ছে মাঝে মধ্যে বাজেটের সমস্যা হয়। বাট আই গেস আমি গত নেপালি অনুষ্ঠানে শুনলাম একজনকে ফুল রাইট পাইছে ভাই গত বছর। আমি ওদের নেপালি অনুষ্ঠানে ছিলাম, ও ফুল রাইট পাইছে, ইনক্লুডিং ডন। Then I guess আমি যাদের সাথে কথা বলছি about Howard, যারা হচ্ছে তাদের এভারেজ কস্ট হচ্ছে আপনার 30,000 to 34,000 এরকম after getting scholarship and financial aid. এবং হ্যাঁ, আমি একজনকে হয়তো পাইছিলাম যে হচ্ছে ফুল টিউশন পাইছে, বাট স্টিল ও বলতেছিল যে এটা নাকি জাস্ট 1 বছরের জন্য, তারপর থেকে নাকি ওর আগের পেমেন্টই করতে হবে এরকম কিছু। না ওর কি বলছিল যে 1 বছর পরে পাবে না, I don't think ও বুঝতে পারছে। এটা হচ্ছে প্রতি বছর রিনিউ হয় ডিপেন্ডিং অন ইউর সিজিপিএ। সো তুমি যদি 3 যেমন আমার হচ্ছে 3.5, আমার প্রত্যেক বছর আমার 3.5 পাইতে হবে অন এভারেজ, দুইটা সেমিস্টার মিলাই, তাহলে আমি সেকেন্ড ইয়ারের জন্য এটা আমি রিনিউ করতে পারবো দ্য স্কলারশিপ। সো আই ডোন্ট থিংক ও বুঝতে পারছে। ওখানে একটা কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টটা পড়তে বলো ভালোভাবে। কন্ট্রাক্ট, ওটাকে বলে স্কলারশিপ কন্ট্রাক্ট, এটা প্রায় 4-5 পেজের একটা পিডিএফ, ওইটা ভালোভাবে পড়তে বলো। সো আই ডোন্ট, বাট এটা হইতে পারে যে কম্পিটিশনটা একটু বেড়ে গেছে, হয়তো ওর থেকে ভালো প্রোফাইলের কাউকে ওরা টাকাটা দিছে, এমন হইতে পারে। আগে তো হচ্ছে যে মোটামুটি তুমি টিকছো, তোমাকে আমরা স্কলারশিপটা দিয়ে দিব, বাট এখন মনে হয় ওরা একটু সেন্সিটিভ হয়েছে। যেমন হয়তো ওরা ভাবতেছে যারা 1500 সেট পাই ওদেরকে আমরা এত টাকা দিব, যারা 1300 ওদেরকে এত, যারা টেস্ট অপশনাল ওদেরকে এত, হয়তো এরকম হয়েছে। বাট আই নো পিপল যারা ফুল রাইট পাইছে। আমি
শুধু নেপালি না, আমি নাইজেরিয়ান, জ্যামাইকান এরকম অনেক দেখছি যারা ফুল রাইড পাইছে। সো কম্পিটিটিভ হয়তো হয়ে গেছে, বাট এখনো ফুল টিউশন ফুল রাইড pretty possible. ওকে ভাইয়া। সো আচ্ছা ভাইয়া, ইন দ্যাট কেস একটা কোশ্চেন নেই, সেটা হচ্ছে আপনার হোয়াট আর দ্য একাডেমিক গ্রেডস এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে আপনি কি টেস্ট অপশনাল ছিলেন নাকি এসএটি দিয়ে অ্যাপ্লাই করেছেন, দিলেও কিরকম স্কোর রেঞ্জ ছিল? সো আমি কখনোই একাডেমিক মানুষ ছিলাম না। সো আমার পিএসসি তে ছিল 4.5, আমার পিএইচডি তে ছিল 4.5, আমার জেএসসি তে ছিল 4.95, আমার এসএসসি তে ছিল A+, বাট আমার দুইটা সাবজেক্ট মিস। এইচএসসি তে আমার গোল্ডেন। সো ইটস লাইক এ গ্র্যাজুয়াল ইনক্রিজ। সো আমার সো অ্যাপ্লাইং এর সময় হার্ভার্ডের জন্য ছিলাম আমি টেস্ট অপশনাল, কারণ আমি সেট দিই নেই। কারণ হইতেছে আমার যেদিন আমার সেট দেওয়ার কথা ছিল চট্টগ্রামে সানশাইন গ্রামার স্কুল, ওই দিন কোভিড এর কারণে ওরা ইয়া করে দেয়, অফ করে দেয়। সো আমি দিতে পারি নাই। আমার প্ল্যান ছিল আই ওয়াজ গেটিং প্রিটি গুড স্কোর অন দা খান একাডেমি প্র্যাকটিস টেস্ট। ঠিক আছে, আমি ওগুলো নিতাম, অনেক প্র্যাকটিস করতাম। আই ওয়াজ গেটিং প্রিটি গুড অ্যামাউন্ট অফ স্কোর ব্যাক দেয়ার, বাট আমি টেস্ট অপশনাল ছিলাম, যে which is one of the reason I gave up. আমি যে ভাই হবে না কিছু। বাট দ্যাট ইয়ার অনেকেই টেস্ট অপশনাল হিসেবে অ্যাপ্লাই করছে, বাট যখন তুমি টেস্ট অপশনাল হিসেবে অ্যাপ্লাই করো তোমার ইসি এর দিকে ভালো ওরা একটা চোখ দেয় আর কি। সো ফর মি which was pretty good, যেমন আমার খান 7, আমি গ্রাফিক ডিজাইনিং এখন হয়তো অত করা হয় না, বাট খান 7 দিয়ে আমি হলিউডে কাজ করছি। I worked in a movie called MR9, ওদের প্রমোশনাল পোস্টার বানাইছি which is big since because I was like 16 or 17. I worked with Hrithik Roshan, made one of his promotional posters. আমি আরো বাংলাদেশি নাটকে এখানে পোস্টার বানাইছি। সো আমার ECA number 1 which was Khan 7 was pretty big. এছাড়াও আমি চিলড্রেন সায়েন্স কংগ্রেস বাংলাদেশে এটা ছিল, চ্যাম্পিয়ন ছিলাম। তারপর আমিও আরো অনেক জায়গায় রেপ্টোতে ইন্টার্নশিপ করছি, আর আমার বেশ কিছু ইন্টার্নশিপ ছিল, এক্সটার্নশিপ ছিল। সো মাই ECA যাকে আমি দেখাইতাম ওরা বলতো তোমার ECA is a big part of you। ঠিক আছে, তারপর আমার এসএ আলহামদুলিল্লাহ আমি মনে করি was really good, কমন অ্যাপ নিজের এসে বলে বলতেছি না, বাট মাই এসে ওয়াজ যাকেই পড়াইছিলাম ওরা বলে যে ভাই সে লিখছস। সো দিস থিংস ম্যাটার্স আ লট। তুমি এখন আমি জানি না টেস্ট অপশনাল অবস্থা কি, ইফ ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই দ্য টেস্ট অপশনাল অর নট, বাট আমার সময় যেহেতু তুমি টেস্ট স্কোর আমি অপশনাল ছিলাম, আমার বাকিগুলো তো ওরা প্রচুর ফোকাস দিছে, প্রচুর, মানে মনে করো একদম, মানে আমার ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে রিকমেন্ডেশন লেটারের উপর আমি রিকমেন্ডেশন লেটার নিয়েছি ফ্রম সাম অফ মাই টপ প্রফেসর্স। সো দ্যাট ওয়াজ মাই ECA. আমার মেইন ECA ছিল গ্রাফিক ডিজাইনিং and also science, research paper, research, this, that, and then, and everything. Okay. Well, কোনো টেস্ট অপশনাল আছে, বাট হচ্ছে কিছু আইভি লিগ ইউনিভার্সিটিজ সাজেস্ট টেস্ট রিকোয়ার করছে ইন ফল 26 ফ্রম ফল 26। ফল 25 ও ছিল, ডার্টমাউথ ছিল, ব্রাউন ছিল, বাট এখন মোটামুটি সব আইভি লিগই টেস্ট রিকোয়ার করতেছে। আচ্ছা ভাই আপনার ওকে ভাই জি বল। না ফর টেস্ট তাহলে যদি টেস্ট জমা দিতেই হয়, মানে আমি বলবো যে হচ্ছে SAT is not that hard. তুমি যদি বাংলাদেশে এডমিশনের জন্য প্রিপেয়ার করো ভাই, SAT is nothing, especially for us brown people. আমাদের জন্য অত হার্ড না। Just make sure you have a plan. ঠিক আছে, আমাদের অনেকের ইংলিশে প্রবলেমটা হয়, ম্যাথ I don't think কারো প্রবলেম হয়। তুমি যদি ইন্টার সেকেন্ড ইয়ারের ফিজিক্স ক্লাস, ফিজিক্স সেকেন্ড যদি করো, ম্যাথ ইজ নট আ প্রবলেম এট অল। বাট ইংলিশের জন্য আমি বলবো খান একাডেমি আছে, আমার তো অনেকগুলো ড্রাইভ ছিল, আমার পুরো ড্রাইভ ফোল্ডারে আমি অনেকগুলো PDF আমি অনেক জায়গা থেকে করতাম। তারপরে IELTS এর জন্য আমি গ্রেগমেট GREGMAT এখান থেকে হচ্ছে আমি জাস্ট 2 সপ্তাহ পড়াশোনা করছি IELTS এর জন্য, TOEFL এর জন্য। সো যদি তুমি সেট দিতে চাও, মেক শিওর ইউ হ্যাভ এ প্ল্যান। তুমি প্ল্যান করে করতেছো, পড়াশোনা করতেছো, তারপর তুমি প্র্যাকটিস টেস্ট দাও। মোর খান একাডেমির প্র্যাকটিস টেস্ট আছে, তারপরে কোর্সেরা ওই এখানে অনেকগুলো প্র্যাকটিস টেস্ট আছে, ওগুলা দাও, ইনশাআল্লাহ that should not be an issue. Okay ভাইয়া I think okay ভাইয়া, সো আপনি বলতেছিলেন যে আপনার স্কলারশিপটা রিনিউ করার জন্য আপনাকে একটা সার্টেন GPA রাখতে হয়। সো হাউ দ্যাট টাফ, যে মানে টাফ কিরকম ওই CGPA-টা মেইনটেইন করেন এভরি ইয়ার? যদিও আমি আপনার রেজাল্টটা দেখছি, কারণ হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। সো বাট স্টিল ফর এভারেজ বাংলাদেশি পিপল বা আদার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সবকিছু ম্যানেজ করে আসলে CGPA-টা কিভাবে তারা মেইনটেইন করে? ওকে, সো আমার স্কলারশিপ হচ্ছে 3.5 পাইতে হবে।
3.5 প্রত্যেক বছর 2 সেমিস্টারের এভারেজ করে তোমার 3.5 পাইতে হবে, তাইলে তুমি পরের বছরের জন্য রিনিউ করতে পারবা। রিনিউ করতে এরপরে আবার 3.5 পাইতে হবে, তারপর আবার রিনিউ করতে পারবা। এখন লাইফ ইজ হার্ড ভাই, সোজা কথা যেটা, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, সোজা কথা যেটাকে বলে। সো তোমার অনেক প্রবলেম হবে অবভিয়াসলি। আমি যখন প্রথম আসছিলাম, প্রথম যখন অফ ক্যাম্পাস 1 মাস খালামণিদের বাসায় থাকার পরে যখন আমি অফ ক্যাম্পাস মুভ করছি, তখন তো আমার মাথায় হাত, আমি জীবনে রান্না করে ঢুকতে পারিনি। লিটারেলি আমি জানতাম না কিভাবে টমেটো কাটতে হয়, কিভাবে অনিয়ন কাটতে হয়, কারণ আমার আব্বা আম্মু কখনোই আমাদেরকে, which is bad, আমি বলবো যে রান্না শেখা উচিত। রান্না হচ্ছে জাস্ট একটা ইউনিভার্সাল স্কিল, সবার রান্না জানা উচিত। আমি বাংলাদেশের এই কালচারটা আমার একদমই ভালো লাগে না যে ছেলে কেন রান্না করে ঢুকবে, রান্না সবার করতে হবে। সো আমি বলবো হচ্ছে এগেইন, ইফ ইউ আর এ মুসলিম, ট্রাস্ট ইন আল্লাহ, ট্রাস্ট ইন হিজ প্ল্যানস। ওনাকে বলো গাইড করতে, ওনার কাছে দোয়া করো, যে আল্লাহর কাছে দোয়া করলে কিন্তু গ্যারান্টি, শিওর শর্ট গ্যারান্টি যে তুমি একটা রেজাল্ট পাবা। ইয়েস বাট নো, অথবা আই হ্যাভ সামথিং better for you, কোনো নো নাই, ওনার আনসারে পুরো নো নাই। Yes, so I saw on your post today like এরকম একটা, তোমার ওনার আনসারে কোনো নো নাই। এন্ড দেন এটা আমি বলবো, অনেকে হয়তো বিলিভ না করতে পারে, বাট ফর মি, আমার জন্য আমার আল্লাহর প্রতি বিশ্বাসটা অনেক হেল্প করছে। বাট এট দ্য সেম টাইম লাইফ স্কিল গ্রো করতে হবে, রান্না কিভাবে শিখতে হয়, গ্রোসারি কিভাবে শিখতে হয়, এন্ড ইটস ওকে, ঠিক আছে, তুমি শিখবা, তুমি সবকিছু জানবা না, তুমি যখন আসবে তখন সবকিছু জানতা না। যেমন আমি ওয়ালমার্টে যখন করতে যেতাম, গ্রোসারি করতে যেতাম, 10টা নিতাম, এই হাতে 5টা, এই হাতে 5টা, এভাবে করে ধরে 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 হেঁটে হেঁটে ওয়ালমার্ট থেকে বাজার নিয়ে আসতাম। বাট নাও আমি শিখছি যে এখানে ওয়ালমার্ট প্লাস আছে, তুমি যদি বছরে $100 দিয়ে দাও, তোমার বাসায় এসে ওয়ালমার্ট দিয়ে যাবে, গ্রোসারিতে দিয়ে যাবে। তখন আমি $100 এফোর্ড করতে পারি নাই, এখন পারতেছি। সো শিখবা। তুমি যদি ভাবো যে প্রথম থেকে সব স্মুথ যাবে, প্রথম থেকে সব স্মুথ যাবে না। এখনো আমার জন্য, আমি এখনো ড্রাইভিং পারি না রে ভাই। আমি 6 মাস পরে গ্রাজুয়েশন করবো, আমি এখনো ড্রাইভিং পারি না। আমার প্ল্যান হচ্ছে আমি এখানে ডিসিতে গিয়ে ড্রাইভিং শিখবো ইনশাআল্লাহ, ড্রাইভিং লাইসেন্স পাবো। সো টেক ইউর টাইম, এত তাড়াহুড়ার কিছু নাই, উল্টাই ফেলতে হবে, এই করে ফেলতে হবে। দ্যাটস ইফ ইউ হ্যাভ গোলস, গ্রেট। বাট আমি বলবো হচ্ছে এই যে স্ট্রাগল গুলা, আমি স্ট্রাগলকে গ্লোরিফাই করতেছি না, বাট এই স্ট্রাগল গুলো তোমাকে অনেক কিছু শিখাবে। এই যে আমি খারাপ রুমমেট পাওয়ার পরে আমি শিখছি কিভাবে রুমমেট চুজ করতে হয়। এটা শেখার জন্য আমার কিন্তু খারাপ রুমমেট পাইতে হয়েছে আগে, তাহলে তুমি বুঝবে না। সো দ্যাটস ইট। তোমার ডিফিকাল্টি থ্রুতে, এটা কিন্তু ইসলামও বলে, তোমার ডিফিকাল্টির থ্রুতে আল্লাহ তোমাকে নেওয়াই যাতে তুমি শিখতে পারো। রাইট, ইটস দ্য সেম। তুমি এখানে খারাপ রুমমেট পাবা, তারপর তুমি জানবে যে ও ফ্রম নাও অন আমি জানি নেক্সট টাইম আমার রুমমেট চুজ করতে কি করতে হয়। ঠিক আছে, তুমি কিছু একটা রান্না করতেছো, মুরগির মাংস, ও আচ্ছা আমি মনে হয় একটু লবণ বেশি দিয়ে ফেলছি, তো নেক্সট টাইম আমি লবণটা সবার শেষে দিব। ঠিক আছে, এখন আমি খাবারের লবণ দিই, প্রথমে আধা চামচ দিই, মিক্স করি, ট্রাই করি, না আরেকটু দিই, মিক্স করি, ট্রাই করি, না তুমি শিখবা। ঠিক আছে, তুমি শিখবা, বাট টেক ইউর টাইম, স্লো। মাঝে মধ্যে লাগবে হচ্ছে দুনিয়াতে কেন আসলাম, এখানে কেন আসলাম। আমার লিটারালি এমন সময় হয়েছে আমি মাটির মধ্যে বসে আছি, আল্লাহ কেন যাচ্ছিলাম খুদায় আল্লাহ। এগুলো তোমাকে বলবে না, এগুলো তোমাকে অনেক যারা আমেরিকান ভাইয়ারা আছে এখানে আন্ডারগ্রেড করতেছে, ওরা বলবে না, ওরা বলছে আরে আমেরিকা। বাট আমি বলতেছি কারণ আই ওয়ান্ট টু গিভ ইউ এন রিয়েল র আইডিয়া। এমন সময় লাগবে যদি বাংলাদেশ যাবো আমি আর পারতেছি না। এমন সময় হয়েছে আমার, এমন সময় লাগবে যে কি কেন আসলাম, এগুলো তো কোনো মানে হয় না। আমার কি বাংলাদেশে খারাপ লাইফ ছিল না? আমরা চিটাগাঙে উই আর প্রিটি ওয়েল এস্টাবলিশড ফ্যামিলি ব্যাক ইন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ইজিলি মানে সরকারি স্কুল মানে পাবলিক ইউনিভার্সিটি না হইলেও আই ক্যান ইজিলি গট ইনটু মিস্টার হাসানুল্লাহ ইনশাআল্লাহ। ইজি মানে একটা কমফি লাইফ আমি জীবনযাপন করতে পারতাম, রাইট? বাট আই টুক দ্য রিস্ক কারণ হচ্ছে আমার কমফোর্টেবল থেকে বেরোতে চাইছি আমি, দ্যাটস অল। কমফোর্টেবল থেকে বেরোতে চাইছি, বাট এগেন আলহামদুলিল্লাহ আমি বলবো না যে আমি অনেক স্ট্রাগল করছি, ঠিক আছে, অনন্য পান্ডের মতো আই স্ট্রাগল টু নো। আমি বলবো আমেরিকা আসতে পারাটা এটাই একটা প্রিভিলেজ। আমার আব্বু আম্মু আমার জন্য আমার প্লেনের টিকিট দিছে, আমার ল্যাপটপের দিছে, টাকা দিছে, আমি প্রায় ওনাদের থেকে 10-12 লাখ টাকা নিছি অলরেডি। সো দ্যাটস এ প্রিভিলেজ, অনেকের কিন্তু এটা হয় না। আমি এখানে এসে যদি কান্না করি ওগুলো ভাবতে হবে যে কতটা প্রিভিলেজ। আলহামদুলিল্লাহ আমি যে এই চান্সটা পাইছি, দ্যাটস অলরেডি এ প্রিভিলেজ। আমি লাইফে আমি স্ট্রাগল ওয়ার্ডটা একদম ইউজ করতে চাই না, মানে হার্ড টাইম, আমি এটা বলি হার্ড টাইম, আমি কোনো স্ট্রাগল বলি না। আলহামদুলিল্লাহ আমি স্ট্রাগল না, আমি কোনো স্ট্রাগলই করিনি, আমি হার্ড টাইম গেছে আমার,
with my landlord, Yes. with my roommate, with my this, that, and that. But I mean, struggle what একদমই পছন্দ করি না. Nothing. Everything is great, alhamdulillah. So keep an open mind. শিখো. কান্না করতে হলে কান্না করো. ছেলেরা কান্না করো না, এইসব আউল ফাউল কথা শোনার টাইপ নেই. কান্না করা আমি মাঝে মধ্যে হয়েছে যখন গান শুনতাম, এখন গান শোনা একটু ডিক্রিজ করে দিয়েছি। যখন গান শুনতাম আমি হচ্ছে ডেইলি সেশন করতাম, উইকলি সেশন। আমি হচ্ছে যে ওই স্যাড সং দিয়ে কান্না করতাম, স্যাড সং ছেড়ে দিয়ে কান্না করতাম, ঠিক আছে? সো ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু। ডিকম্প্রেস করার জন্য তোমার যেটাই করার হয় তুমি যা ইচ্ছা তা করো, বাট মেক শিওর কেন আসছো ওগুলা মাথায় থাকে। কখনো ওভার ড্রাইভ হয়ে যায় না, পার্টি এই ওই এটা সেটা, আল্লাহ আমেরিকা আসছি আসছি আসছি, এইসব যদি গ্র্যান্টেড ভাবো কেন আসছো, ভাবো। হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট ভিসা পায় না, ভিসা রিফিউজাল হয়, এই হয় এই হয়। তোমাকে যদি তুমি আল্লাহতে বিশ্বাস করো, গ্রেট, আল্লাহ তোমাকে সুযোগটা দিয়েছে। যদি সুযোগ বিশ্বাস নাও করো তাহলে ভাবো যে তুমি সুযোগটা পাইছো কোন একটা কারণে, বাকি লাখ লাখ পোলাপাইন পাই নাই। সো মেক শিওর যে তুমি ওটা ইউজ করতেছো, ওটা সবসময়, ওটা যদি তুমি মাথায় রাখো, rest is up to God, inshallah. Yes, bhai, correct, bhai, right, bhai. So, bhai, we have a next question. যেটা already আপনি হয়তো answer দিয়েছেন, but still আমি একটু pop up করলাম। Does Howard University offer full ride made for SAT and GPA, also ECNSS? Kindly please clear, sir. ভাই আমি স্যার না, ঠিক আছে? আমার নাম নিজুম, এত স্যার তার এসব বলে লাভ নাই, এসব আমার ভালো লাগে না। So as I've said, ওরা এখনো ফুল রাইড দেয়, বাট আমি দেখি, আমি বাংলাদেশ বিয়ন্ড বর্ডার একটা পোস্ট করব। আমি ইনশাআল্লাহ যদি আমি 20 তারিখ যাই, আমি ওখানে ফাইন্যান্সিয়াল এইড অফিসে গিয়ে ওদের সাথে আমার যাইতেই হবে। আমার ফাইন্যান্সিয়াল এইড এর পার্সোনাল কিছু প্রশ্ন আছে, সো আই ক্যান আস্ক देम যে ওরা কি রকম ইনকাম। বাট হিজ দ্য থিং, প্রত্যেক বছর চেঞ্জ হয়, ইট ডিপেন্ডস অন ওদের কত বাজেট আছে। এটা কেউ বলতে পারবে না কত বাজেট পায়, স্পন্সররা টাকা দেয় না কি না দেয়, ওটার উপর ডিপেন্ড করে ওরা স্কলারশিপ দেয় কমপ্লিটলি। হাওয়ার্ড ইউনিভার্সিটি ইজ এ প্রাইভেট ইউনিভার্সিটি, রাইট? ইটস নট পাবলিক যে ওরা গভর্নমেন্ট থেকে টাকা পাইতেছে। সো ওদের স্পন্সর, ওদের ফান্ড, এসব থেকে ওরা স্কলারশিপ দেয়, মেরিট, নিড, ঠিক আছে? পেল গ্র্যান্ট মনে আছে আমেরিকানদের জন্য, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, বাট আমরা তো আমেরিকান না, রাইট? আমরা পাবো যে আমরা সেটাই পাবো যেটা ওরা ফান্ড থেকে পাই। সো ওইটা প্রতি বছর চেঞ্জ হইতেছে, ইউ নেভার নো। বাট ফ্রম আই নো, ফ্রম হোয়াট আই স, নেপালিজ, আমি একজন, আমি তোমাকে বললাম ও ফুল রাইড পাইছে। সো আই থিঙ্ক ইটস পসিবল, ফুল রাইড ইজ পসিবল। সো আই থিঙ্ক ট্রাই টু score more than SAT 1450 plus is a pretty safe score. আর TOEFL এর জন্য আমি বলবো 95 plus 100 plus থাকলে তো ভালোই। and make sure you have a well rounded profile, ঠিক আছে? তোমার যদি এত বেশি সি নাও থাকে, তোমার রিকমেন্ডেশন লেটার যদি স্ট্রং হয়, এসএটা যদি স্ট্রং হয়, SAT স্কোরটা যদি মোটামুটি ভালো হয়, অলরাউন্ডার একটা অ্যাপ্লিকেশন হইলে ইনশাআল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। গ্রেট ভাই। আচ্ছা ভাই, এখন আমি একটা লাইক একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো এই সিচুয়েশনে, যে বাংলাদেশে এখন যেটা দেখা গেছে যে ভিসা রিফিউজাল অত্যাধিক পরিমাণে বাড়ছে। লাইক আমি আমার অনেক ক্লোজ জুনিয়র এবং হচ্ছে ক্লাসমেটস হচ্ছে ভিসা রিফিউজাল ফেস করতেছে, ইভেন আফটার ফুল টিউশন অর ফুল রাইড। লাইক ফুল রাইডেও আপনার ভিসা রিফিউজাল আসতেছে, which is like আমি এটা কখনো চিন্তা করি না এরকম হবে। সো ইন দিস কেস, ইফ someone wants to have a backup country, কোন কান্ট্রিটা আপনি রেকমেন্ড করবেন, বা আসলে ইউএস এর বাইরে ব্যাকআপ কান্ট্রি রাখা উচিত কিনা, এইটা নিয়ে একটু বলুন। সো ইউএস, এটা তোমাকে কেউই বলবে না। ইউএস এটা পুরোটাই হইতেছে ভাগ্য। আমি যে গোল্ডম্যান স্যাক্স ইন্টার্ন পাইলাম, গোল্ডম্যান স্যাক্সে যদি আমি ফুল টাইম জবও পাই, আমি যে থাকতে পারবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আই ডোন্ট নো ইফ ইউ নো অ্যাবাউট দ্যাট। আমাদের কিন্তু এখন হচ্ছে সিপিটি, তারপরে হবে ওপিটি, রাইট? ওপিটিতে আমি 3টা চান্স পাবো, লটারি 3টা চান্স পাবো। লটারিতে যদি আমার হয় তারপরে আমি H1B, H1Bতে তারপরে 6 বছর পরে তারপরে গ্রিন কার্ড। এই 3বারে যদি তোমার না হয়, তোমার ইদার আবার মাস্টার্স করতে হবে, অথবা ফেরত যেতে হবে, অথবা মুভ করতে হবে। আমি এরকম মানুষ জানি। আমি এটা কিন্তু অনেকে বলেন আমেরিকা, অনেকে যারা কোর্স সেল করতে চায়, ঠিক আছে, এদেরকে আমার একদম ভাল লাগে না, দুই চোখে আমি দেখতে পারি না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কখনো এরকম না করুক। ওরা এগুলো বলবে না। আমেরিকায় যে হিউজ রিস্ক, লিটারালি তোমার এখানে কোনো গ্যারান্টি নেই। আমি এখানে অনেককে চিনি গোল্ডম্যান স্যাক্সে ভিপি, ওরা এখনো গ্রিন কার্ড পায়নি, ওরা ভিপি, কিন্তু ওরা এখনো ওদের বাচ্চা হয়ে গেছে, ওদের বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, বাট ওদের এখনো গ্রিন কার্ড হয় নাই। যে কোনো মুহূর্তে ওরা যদি ইয়াটা না পায়, লটারিটা না পায়, ওদের ব্যাক যেতে হবে।
কিছু করতে পারবে না। আমি এমন মানুষ দেখছি ওদের বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, they had to go back। আমি একজনকে চিনি যে বাড়িটা ও নিজের বাড়ি সেল করতে পারে নাই, কারণ চাকরি ও লে অফ হয়েছে। লে অফ হওয়ার পরে ওর কাছে 30 দিন সময় ছিল চাকরি পাওয়ার, জব পাওয়ার। 30 দিন নাকি 90 দিন। ও বাড়ি 90 দিনে তো বাড়ি সেল করা ইম্পসিবল। একটা $2-3 লাখ বাড়ি কেমনে সেল করবে? ওর গাড়িটা সেল করছে, ফার্নিচারটা সেল করছে, দেন হি হ্যাড টু গো ব্যাক টু ইন্ডিয়া। সো এগুলো মানুষ বলে না, মানুষ বলে আমেরিকা 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 আমেরিকা। সো আমি বলবো যে হচ্ছে তুমি আমেরিকা আসার আগে, তুমি যে ডিসিশন নেওয়ার আগে, বাট হ্যাঁ এটা সত্যি যে আন্ডার গ্রেড স্কলারশিপ বেশি পাওয়ার সম্ভাবনা আছে ইউএসএ তে, এটা ট্রু, এটা ট্রু। বাট ইউএসএ ইজ এ বিগ রিস্ক, এবং তুমি ইউএসএ এর ভিসা সম্পর্কে জানো। এখন চ্যাট জিপিটি আছে ভাই, লিটারালি জাস্ট আস্ক if I'm an undergrad student and I want to go to US, what should I keep in mind from a perspective of green card, citizenship, this, that and that. তো তুমি ইউএস আসার আগে একটা কনক্রিট ডিসিশন নাও। অবভিয়াসলি 100% তো তুমি শিওর হতে পারবে না, কারণ তুমি জানো না কি হয় না হয়। আমার একজন বন্ধু ও প্রথম ট্রাইতেই পেয়ে গেছে, ও চাকরি শুরু করে নাই, বাট ওর প্রথম লটারিতেই হয়ে গেছে H1B। আলহামদুলিল্লাহ, I'm really happy for him. Abraz, I love you bro. So make a good decision. জার্মানিতে আমি যা শুনছি একটু ইজিয়ার, মানে সিটিজেনশিপ পাওয়া from what I heard, বাট জার্মানিতেও এখন প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, টু বি অনেস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জায়গায় অনেক বেড়ে গেছে। সো আমি বলবো হচ্ছে ইউএসএ তুমি জাস্ট মানুষের কথা শুনে ইউএসএ তে আসিও না, ঠিক আছে? মানুষের কথা শুনে ইউএসএ তে আসিও না। তুমি ইউএসএ প্রোস কনস সবকিছু ভাবো, আমরা আছি, আমাদের কাছে রিচ আউট করো। ওই যে যারা কোর্স বিক্রি করে ওদের কাছে যাও না, কারণ ওরা কখনোই তোমাকে আসল কথাটা বলবে না, ঠিক আছে? কারণ ওরা সবসময় গ্লোরিফাই করতে যাবে আমেরিকা 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 আমেরিকা, ঠিক আছে? তুমি জানো এখানে আমরা অফ ক্যাম্পাস চাকরি করতে পারি না। অফ ক্যাম্পাস মানে হচ্ছে এই যে ম্যাকডোনাল্ডস এর চাকরি, কেএফসি তে চাকরিগুলো আমরা অফ ক্যাম্পাস চাকরি করতে পারবে না তুমি। সো তোমার অন ক্যাম্পাস দ্যাটস ইলিগাল, তোমাকে ডাইরেক্ট তোমাকে একদম ডিপোর্ট ইউ। হ্যাঁ, এবং অনেকে ডিপোর্টেশনের অনেক এটা প্রয়োজন বলে তুমি আমাকে বলো, এটা তো আমি জানতামই না, এটা তোমাকে কেউ বলবে না। এখানে সবাই বলবে আল্লাহ এখানে এসে আপনি ইজিলি পার্ট টাইম জব করে ইজিলি আপনি রেন্ট এন্ড ফুড দিয়ে দিতে পারবেন। আর বেটা তোর আইডিয়া আছে কোনো আইডিয়াই নেই। সো মেক শিওর ইউ ডু ইউর রিসার্চ। আমি বলবো যে আমি যদি এখন আগে থেকে শুরু করতে পারতাম, অ্যাটলিস্ট 1 মাস আমি জাস্ট আমেরিকার সম্পর্কে রিসার্চ ব্যয় করতাম। হাউস দ্য লাইফস্টাইল, হোয়াট আর দ্য রুলস, F1 ভিসার রুল কি, F1 ভিসার রুল কি, তুমি ওইটা বের করে ডকুমেন্টটা বের করে ওটা পড়ো, F1 ভিসার রুল কি, এন্ড তারপরে স্টেপ কি, তুমি কিভাবে সিটিজেনশিপ। তুমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে হোয়াটস মাই প্যাথ টু সিটিজেনশিপ, ও তোমাকে পুরো দিয়ে দিবে, ট্যাব দিয়ে দিবে। চ্যাট জিপিটি আমাদের সময় ছিল না, আমার সব এসে লিখতে হয়েছে নিজের, চ্যাট জিপিটি মারতে পারিনি আমি। সো ইউএসএ যদি তুমি চুজ করো, মেক শিওর ইউ নো অল দ্য প্রস এন্ড কনস। তুমি জানো যে হইতেছে ভেরি গুড চান্স আছে, আল্লাহ না করুক, H1B কিন্তু 30% অ্যাকসেপ্টেন্স রেট, মানে 70% মানুষ পায় না, 10 জনে 3 জন পায়, 7 জন পায় না। মেক শিওর যে তুমি যদি 7 জনের মধ্যে হও, আমি নিজেই জানি না আমি পাবো নাকি পাবো না, এখন আমি নিজেই জানি না আমার এখন আমি রিটার্ন অফার পাবো নাকি পাবো না, ঠিক আছে? সো মেক শিওর যে তুমি জানো যে তুমি ইউএসএ আসলে আসতে চাও। তারপরে হইতেছে আমি বলবো যে হচ্ছে যদি আসতে চাও গ্রেট, আলহামদুলিল্লাহ, ইফ ইউ গেট ইট। বাট যদি না পারো, আল্লাহ না করো, এটা ভাবো যে হইতেছে জীবন শেষ হয়ে যায়নি, অনেকে বলে ভাইয়া আমার ভিসা শেষ হয়ে গেছে, আমি কি করবো? there is always a next time. আমি জানি বলা খুব সহজ, বাট ট্রাস্ট, যদি হয় নাই এর মানে কোনো একটা কারণ ছিল। ইউ ক্যান অলওয়েজ ট্রাই এগেইন। এই বছরটা তুমি তোমার স্কিল বিল্ড আপে কাজ করো, যাতে তুমি নেক্সট টাইম যখন অ্যাপ্লাই করতে পারো তোমার অ্যাপ্লিকেশনটা আরো স্ট্রং হয়। এন্ড অন্য কান্ট্রির জন্য আমি বলবো ইউরোপ ইজ ভেরি গুড। আমার বড় ভাই আছে পোল্যান্ডে, ফ্রম হোয়াট আই নো পোল্যান্ডে হচ্ছে তুমি অফ ক্যাম্পাস জব করতে পারবা, পার্ট টাইম জব করতে পারবা, দিস দ্যাট এন্ড দ্যাট এভরিথিং। সো ইউরোপ, বাট ইউরোপের মধ্যেও এগেইন ইউ হ্যাভ টু ডু ইউর ওন রিসার্চ। জার্মানির জন্য জার্মান ভাষা শিখতে হয়, পোল্যান্ডের জন্য পোলিশ ভাষা শেখা উচিত। সো কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজটা দেখো, কোন কান্ট্রিতে ইংলিশ ইউজ করে বেশি, এবং কোন কান্ট্রিতে ফরচুন 50 কোম্পানি, টেক কোম্পানিজ গুলা এক্সট্রা আছে। যেমন জার্মানিতে কিন্তু গুগল হেডকোয়ার্টার আছে, পোল্যান্ডে কিন্তু গুগল হেডকোয়ার্টার আছে, গোল্ডম্যান স্যাক্সের আছে হেডকোয়ার্টার আছে। সো তুমি সবসময় জবকে মাথায় রেখে তুমি তোমার কান্ট্রি সিলেকশন করো। তুমি যদি আইসল্যান্ডে যাও, গ্রেট, আইসল্যান্ড, ঠিক আছে, তুমি আইসল্যান্ডে ইউনিভার্সিটি আছে, আইসল্যান্ড ইউনিভার্সিটি, তারপর হবে কি তোমার ইউনিভার্সিটি ডিগ্রি পেলে তারপরে কি হবে? ইউনিভার্সিটি ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ। তোমার জব হইতে হবে তোমার লাস্ট, জব হইতে হবে তোমার মেইন কনসার্ন, যে ইউনিভার্সিটি থেকে বের হইলে যে আমি কোথায় জব করতে পারবো।
ঠিক আছে? সো তুমি ওইটার উপরে তুমি তোমার রিসার্চ করো। জার্মানিতে দেখো তুমি কোন কোন ইউরোপের কান্ট্রিতে ফরচুন 50 কোম্পানিজ আছে, ওগুলা দেখো তুমি। মেক এ লিস্ট, যে জার্মানিতে গুগল আছে, পোল্যান্ডে গুগল আছে, নেক্সট কান্ট্রি দ্যাট আই এম লুকিং ফর ইজ হাঙ্গেরি। হাঙ্গেরিতে কি ইয়া আছে নাকি, গুগলের হেডকোয়ার্টার আছে নাকি? আমি বলবো যে দ্যাটস হোয়াট আই সে টু এভরিওয়ান, যে তুমি জব হয়ে যাবে তোমার মেইন কনসার্ন, জবকে মাথায় রেখে তুমি তোমার কান্ট্রি সিলেকশন করো। ইয়েস ভাই, রাইট। ওকে ভাই, একটা কোয়েশ্চেন আমাদের ফর্মে আসছিল, সেটা হচ্ছে অ্যাজ আ ফার্স্ট ইয়ার বিবিএ স্টুডেন্ট, what should I start developing now so that after graduation I can secure a job at Goldman Sachs or similar top companies? Okay, so এটা কি বাংলাদেশের পার্সপেক্টিভে নাকি ও ইউএস স্টুডেন্ট? মানে বাংলাদেশেই পড়াশোনা করছে এবং বাংলাদেশ থেকে কিভাবে এসে ইউএসএ তে একটা টপ কোম্পানিতে মুভ করতে পারে বা ওইটার সো বাংলাদেশের যদি ডিগ্রি হয় সেখান থেকে ডিরেক্ট ইউএসএ তে মুভ করা অনেক টাফ হবে, আমি বলবো অনেক টাফ হবে। কারণ হইতেছে এখানে ওরা যেসব যাদেরকে হায়ার করে ওরা কিন্তু ওদের জব ডেসক্রিপশনে লিখে রাখে যে ইউএস থেকে ব্যাচেলর ডিগ্রি পাইতে হয়, রাইট? সো যে তুমি যদি আসলে এরকম কোম্পানিতে ট্রাই করতে চাও, আমি বলবো যে তোমার এখানে মাস্টার্সে তুমি আসতে পারো, দেন ইউ ক্যান ট্রাই। আমি দেখি নাই, কারণ এখানে প্রচুর অ্যাপ্লিকেন্ট, ওরা তো কোনো বাংলাদেশিকে কেন নিবে, ওদের তো কোনো মানে কোনো লজিক নেই, রাইট? এন্ড অলসো একটা ফরেন ওয়ার্কারকে নিতে ওদের স্পন্সর করতে হয়, এই করতে হয়, ওই করতে হয়, আলাদা আলাদা রুলস আছে অনেক। আমি যদি বলতে চাই, যদি তুমি এরকম টপ কোম্পানিতে চাকরি করতে চাও, এগেইন আমি এখনো ফুল টাইম রিটার্ন অফার পাই নাই, সো নো নিড টু হাইপ মি আপ দ্যাট মাচ, বাট ইনশাল্লাহ পাই। দে আর গোনা রিভিউ, ওরা হচ্ছে ইন্টার্নশিপের 20 তারিখের পরে 2 সপ্তাহ সময় নিবে জানানোর জন্য। সো লেটস সি, ফিঙ্গারস ক্রসড, আল্লাহ ভরসা। যদি তুমি এরকম কোম্পানিতে জব করতে চাও তাহলে আমি বলবো যে হচ্ছে মেক এ প্ল্যান অফ মাস্টার্স। পিএইচডি আমি বলবো না ভাই, পিএইচডি ইজ এ বিগ কমিটমেন্ট, লাইক 5 years তোমার নাওয়া খাওয়া ছাইড়া দিতে হবে লিটারালি, মানে পিএইচডি আলাদা একটা দুনিয়া পুরো এক প্রকার। সো মাস্টার্সটা হাতে রাখো, বাট এগেইন মাস্টার্সে পাগলামির জন্য পাগলামি করার দরকার নেই। আমি অনেকে দেখি হচ্ছে মাস্টার্সের জন্য 3 কোটি টাকা লোন নিয়ে ফেলে, তারপরে এখানে আসে মাস্টার্স করতে। নো, ডোন্ট ডু দ্যাট। যদি মাস্টার্সে ফুল টিউশন পাও তখন আসো, বাট আলটিমেটলি যদি তুমি বাংলাদেশ থেকে আসতে চাও, দ্যাটস দ্য প্যাথ, মাস্টার্স করা, দেন তোমার একটা ডিগ্রি আছে ইয়াতে ইউএসএ তে, এন্ড দেন ইউ ক্যান মুভ অন slowly and slowly, not only Goldman Sachs, Google, Facebook, Meta, Amazon, everything. ওকে ভাই, সো অনেক কথা হইলো, এখন আমরা স্যার ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেনে যাব, যেটা আপনার পার্সোনাল রিলেটেড, সেটা হচ্ছে টেল আস দ্য স্টোরি বিহাইন্ড মিটিং ঋত্বিক রোশন। সো হোয়াট ইজ দ্য স্টোরি? সো আমি ঋত্বিকের অনেক বড়ই ফ্যান ছোটবেলা থেকে। আমার যতটুকু মনে পড়ে, আমার ফার্স্ট মুভি ছিল ওই মিল গিয়া। সো আমি জানি না, আমার সবসময় ওকে সবার থেকে আলাদা লাগছে। দ্য হাইট, দ্য গ্রিন আইজ, ঠিক আছে, গ্রিক গড বডি, ড্যান্স, মাথা নষ্ট। সো আমি ছোটবেলা থেকে ওর জন্য পোস্টার বানাই। তো আমার অনেক পোস্টার ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। আমার একটা পোস্টার বানাইছিলাম আমি, the same poster that I made কোভিড এর সময়। সো কোভিড এর আগ থেকেই ওর যে মেইন পিআর পেজ ঋত্বিক রুলস, এটা হচ্ছে ওর পার্সোনাল পিআর পেজ, রাইট? হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে হ্যান্ডেল করে। তো ও জানতো আমাকে যে আরাফাত নামের একটা ছেলে আছে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে, ও হচ্ছে পোস্টার বানাই, গ্রেট। ও আমার পোস্টারে লাইক দিত, এই দিত, ওই দিত। তো কোভিড এর সময় আমার পোস্টারটা অনেক হিট হয়, অনেক ভাইরাল হয়, কেমনে আই ডোন্ট নো, বাট ওটা কনসেপ্ট ছিল হচ্ছে ঋত্বিক ওর মাস্কটা ওই ডক্টরদেরকে দিয়ে দিচ্ছে, কারণ কোভিড এর সময় সবার মাস্ক লাগবে। সো আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই অ্যানাদার আর্টিস্ট কল্ড বস লজিক। তো আমি যখন পোস্টারটা দিই, ওর আম্মু ওটাতে লাইক দেয়, ঋত্বিকের আম্মু ওটাতে লাইক দেয়। তারপরে হচ্ছে বেশ কিছু জার্নালিস্ট, টপ জার্নালিস্ট লাইক হিমেশ মাকান্ত, তুমি সার্চে দেখতে পারো, হচ্ছে লাইক নাম্বার 1 অ্যানালিস্ট রাইট নাও বলিউডে। হিমেশের সাথে আমার আবার ফেসবুকে অ্যাড আছে, ওকে আমি মেসেজ দিলাম যে ভাইয়া হিয়ার ইজ দ্য পোস্টার আই মেড, ওর আম্মু তো লাইক দিছে। তারপরে ও হচ্ছে এটা শেয়ার করে, ও শেয়ার করার পরে ওর আব্বু দেখে ঋত্বিকের, রাকেশ রোশন, ও দেখে রাকেশ রোশন, তো ও দেখে। তারপর ওর অ্যাসিস্ট্যান্ট আমাকে রিচ আউট করে, অ্যাসিস্ট্যান্টের কাছে আমাকে রিচ আউট করে বলে যে ইয়া ঋত্বিক নোজ ইউর নেম, হি লাভ দ্য পোস্টার, যে তুমি ক্রিশকে ইউজ করে কোভিড এর সময় তুমি একটা ইয়া দিছো। আমি বলি যে আলহামদুলিল্লাহ, গ্রেট। কিন্তু তখনও দেখা হয় নাই, রাইট? সো গত বছর, আই গেস ইট ওয়াজ গত বছর নাকি গত বছরের আগের বছর, ওর যে বার্থডে হয়, ওর বার্থডেতে হচ্ছে আমাদেরকে জুমে ইনক্লুড করে সব। হ্যাঁ, গত বছর জুমে। তো তখন ওকে ফার্স্ট দেখি, ওখানে হিমেশ মাকান্ত ছিল। হিমেশ মাকান্ত ও আমার
প্রশ্ন নিছিল ঋত্বিকেরও থতলামির প্রবলেম আমারও থতলামির প্রবলেম প্রবাবলি এই কারণে ওকে আমার খুব ভালো লাগে কারণ একটা পার্সোনাল স্ট্রাগল জার্নি আমি ওর জানছি ও কিন্তু একদমই কথা বলতে পারতো না ওর আব্বুকে গিয়ে যখন ও বলে যে আমি অভিনেতা হতে চাই হি ওয়াজ স্ট্রাগলিং ও লাইক পাপা ও এইরকম মানে ওর নাকি 5 মিনিট লাগছিল এটা বলতে যে আমি অভিনেতা হইতে চাই ওর প্রচুর প্রবলেম ছিল সো এইসব স্টোরি যখন শুনি এগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে আমার থতলামি ছিল অনেক তো হিমেশ ওকে প্রশ্ন করে যে থতলামি তুমি কেমনে করছো স্ট্রাগলটা কাটাই উঠছো তখন ও আমার নামটা শুনে ও বলে the question was asked from Arafat he's from Bangladesh he makes a lot of posters তো এইভাবে কানেকশন ছিল তারপর ওর অ্যাসিস্ট্যান্টের সাথে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে আমার সব সময় একটা কানেকশন ছিল আমি বলি যে প্লিজ একটা বার দেখা করতে যাই একটা বার বলে যে তুমি ইন্ডিয়া আসো আমি ইন্ডিয়া কিভাবে আসবো আমি তো ও এখন এখানে ট্যুর করতেছিল ইউএসএ তে ট্যুর করতেছিল নিউ জার্সি ড্যালাস আমাকে বলে যে ঋত্বিকের সাথে দেখা করতে চাস একদিন আমাকে হঠাৎ করে মেসেজ দিছে আমি ওনাকে আপু ডাকি ইন্ডিয়ান বাট আই কল হার আপু সিস্টার যে কি তুই ঋত্বিকের সাথে দেখা করতে চাস মানে হোয়াটস আপ তারপরে বলে যে ঠিক আছে নিউ জার্সিতে আসতেছে ইফ ইউ ক্যান কাম আই ক্যান মেক শিওর যে তুমি ওর সাথে ছবি পাবা তারপর ওটা হচ্ছে একটা প্রোগ্রাম আর কি ওটা হচ্ছে ফ্যান মিট এন্ড গ্রিট আমি বলি 100% ওরা আমাকে যে টিকিটটা পাঠাইছে ওটার দাম $5,000 ফর ফ্রি তা আমি সাথে সাথে বাসের টিকিট কেটে আমি নিউ জার্সি চলে গেছি ওখানে গিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওনার যে ফ্রেন্ড ও আমাকে ওই আপুটা খুব সুইট ইন্ডিয়ান উনি আমাকে বলে যে হাই তুমি যেহেতু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলছে এর মানে তুমি আমার ভাই চলে আসো উনি আমাকে হাত ধরে বলছে তোমরা 5-6 জন আমি ছিলাম যে আরো কয়েকটা জার্নালিস্টদের সাথে বিগ জার্নালিস্ট আমি ওদের মাঝখানে আমি একটা কলেজ স্টুডেন্ট আমি বলি যে ভাই তো আমরা 6-7 জন আমাদেরকে আলাদা করে ব্যাক স্টেজে নিয়ে গিয়ে তো ঋত্বিককে বলছে আর কি যে হচ্ছে ও তোমার পোস্টারটা বানাইছিল মার্কস পোস্টার কোভিড এ তারপরে এভরিথিং ইজ হিস্টরি বলে যে হ্যাঁ এটা তো আমি দেখছিলাম তারপরে মেবি উই আর গোনা ওয়ার্ক অন ক্রিশ 4 লেটস সি ফিঙ্গার্স ক্রসড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই অবশ্যই আমরা তো মানে আপনাকে একদম মানে ক্রিশ 4 এর একটা ইন্সপিরেশন হিসেবে দেখি সত্যি কথা বলতে লাইক উই কনসিডার ইট বাংলাদেশি ক্রিশ ইনশাআল্লাহ ফিঙ্গার্স ক্রসড থ্যাংক ইউ আমি রিয়েলি আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি অবভিয়াসলি সরি আমি যদি রিপ্লাই দিতে না পারি তোমাকে হয়তো এখন রিপ্লাই দেওয়া হয়নি আমি প্রচুর মেসেজ পাই সরি এখানে আসলে অবস্থা খারাপ 9 to 5 যখন তুমি শুরু করবা মাথা নষ্ট অবস্থা তুমি এসেই দেখবা যে হচ্ছে নামাজ পড়ে দেখি সময় নেই আর সো কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু রিচ আউট আমার ফেসবুক আইডি এখানেই থাকবে এন্ড থ্যাংক ইউ সো মাচ তোমার যে কাজটা করতেছো এটা ইসলামের পার্সপেক্টিভেও অনেক বড় যে নলেজ স্প্রেড করতেছো সো আই উইশ ইউ গাইস অল দ্য বেস্ট Oh, I think you got disconnected, I guess. Sorry, I think our live disconnect to you, so I think we're gonna wait for him. Okay, he's ending the webinar. Assalamu alaikum everyone. Bye.